Thank you. First of all, thanks for joining this session. Participants are still joining, so let us a few minutes to get started our session. By the way, uh, as you are aware, last session we discussed about deferred taxation and IS-12, right? Yes, sir. Just let me ask you very few questions relating to the last session, and then we'll start our formal today's session, right? Okay, sir. First of all, what do you understand temporary difference? And how does temporary difference create deferred tax? স্যার ওই জায়গা থেকে হচ্ছে আপনি যে ম্যাটেরিয়ালটা দিছিলেন ওখানে যদি শেয়ার করতেন। আর ট্যাক্স বেস নিয়ে কনফিউশন ছিল, মানে এটা মিলাতে পারতেছি না। হ্যাঁ, মানে একদিক থেকে গেলে আরেক আচ্ছা দিকে আচ্ছা খুঁজে পাই আচ্ছা না। আচ্ছা, আমি তো শেয়ার করেছিলাম সব আপনাদের ডকুমেন্টস তো শেয়ার করলাম বা জি বুঝলাম স্যার, না শেয়ার আপনারা শেয়ার করেছিলেন। করা আছে। স্যার এখন যদি ওইটা করেন, প্রেজেন্ট করেন, তাহলে ক্লিয়ার স্যার করে দিলে ভালো হতো। আরেকবার একটু রিভিউ গুলো স্যার ভালো হয়। আর নেক্সট প্রিভিয়াস ক্লাসে স্যার ফুললি যেগুলো ইংলিশে আমরা তো এত স্ট্রং না, ম্যাক্সিমাম ন্যাশনাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে স্যার আমাদের একটু প্রবলেম হয় আর কি, একটু বুঝে বললে আর কি, এটাই আর কি আচ্ছা আচ্ছা প্রবলেম। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা ট্যাক্স বুঝতে বেজের পেরেছি। ওখানে দুইটা দেখা যাচ্ছে পয়েন্ট ছিল, ওই অনেকেই যে বুঝতেছে অ্যাসেট না, এবং কিন্তু এর আগে লায়াবিলিটির ওই কোশ্চেন জায়গাটা। করতেছে না, বুঝেও না, কোশ্চেন করতেছে না, কারণ আপনি যেভাবে বলতেছেন হয়তো সাইলেন্টলি হয়তো লজ্জা কেউ অনেক সময় মুখ খুলে না আর কি। হ্যাঁ, ইটস ওকে ইটস ওকে। ঠিক এখন আছে। দেখেন আমাদের হুম, ভাষাগত দুর্বলতা, এটা জি। আমাদের মানে কান্ট্রি পার্সপেক্টিভে সত্যিকার অর্থে ভাষাগত দুর্বলতা আছে। তবে আমাদের এখানে ইংরেজি, অনেকেই ইংলিশ মিডিয়ামে আছে বা অনেক মানে ভালো ইয়ে আছে, রাইট ঠিক রাইট আছে, রাইট কিন্তু মেজরিটি বাট আপনার মানে একটু ফ্যাক্ট উইক দ্যাট আর কি যেটা ইংলিশে। মানে এমন না যে অনেক ভালো স্টুডেন্টরাও কিন্তু ভালো ইংরেজি পারেন, বুঝতে পারছেন? মানে ইভেন জি ভালো ভালো নামি নামি বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এর মূল কারণ হচ্ছে হলো আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে আসলে মানে বাট ইংরেজি ভাষাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি ইটস লাইক ইউর পাসপোর্ট, রাইট? মানে আপনার এই ভাষাতে যদি আপনি মানে ভালো দক্ষ না হন, হ্যাঁ এই ভাষাতে দক্ষ না হয়েও আপনি ভালো জব পেতে পারেন, ভালো জায়গায় কাজ করতে পারেন, ডিফারেন্ট ইস্যু। বাট ওভারঅল ওভারঅল মানে গ্লোবাল চ্যালেঞ্জ, এইটা মোকাবেলা করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, তারা কিন্তু মানে মোটামুটি অল্প শিক্ষিত হলেও তারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে। এর কারণে কি হয় যে দেখেন আমাদের গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা ছেলে মেয়েগুলা ইংরেজি ভাষা মানে বুঝে না, না পারে, না না পারে বলতে, না পারে আসলে পড়ে বুঝতে। কিন্তু আপনাদের যে কোর্সিং গুলো আসে সব কেস বেসিস কোর্সিং, বুঝছেন? তাই কেস বেসিস কোর্সিংয়ে আপনাকে দুইটা জিনিসে দক্ষ হতে হবে। একটা হচ্ছে হলো ইংরেজিতে দক্ষ হতে হবে, বুঝতে পারছেন? এটা একটা ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাটা বোঝার জন্য, কোর্সিং এর ভাষা বোঝার জন্য। দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার টেকনিক্যাল যে সাইট গুলো আছে, যেরকম এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা ট্রিটমেন্ট জানতে হবে। তাহলে শুধুই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট জানলে কিন্তু আপনি রাইটলি অ্যান্সার করতে পারছেন না, কারণ আপনাকে কোর্সিং পড়েও বুঝতে হবে। তার মানে কি রিডিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আর ওভারঅল ওভারঅল আমি যেটা বলবো যে বলার দক্ষতা এবং মানে শুনে বোঝার দক্ষতা, এই দুটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা ভালো চাকরির ক্ষেত্রে বলেন বা হোয়াটএভার আপনার দেশের বাইরে, এখানে অনেকেই আছে হয়তো আপনারা কোয়ালিফিকেশনের পরে দেশের বাইরে সেটেল হবেন, এরকম আছে। তা বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে বাংলায় বলবো, হয়তো মাঝে মাঝে ইংরেজিতে বলবো, বাট আমাদেরকে মানে আইসিবি থেকে নির্দেশ দেওয়া হয় যে মানে ফুল ক্লাসটা ইংরেজিতে নিতে, বুঝতে পেরেছেন? তাই এই জন্য আমি জানি যে স্যার। এটা সম্ভব জি না, স্যার। কারণ হয়তো মানে সত্যিকার অর্থে আমাদের ক্যাপাবিলিটি নিয়েও কোশ্চিন আছে যে আমরা সবাই সুন্দর করে ইংরেজি ভাষায় বোঝানোর মতো ক্যাপাবল কিনা, রাইট? সাথে সাথে আমার যে পার্টিসিপেন্ট আছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এও যথেষ্ট গ্যাপ আছে। তাই সমস্যা নেই, আমি আবার একটু রিপিট করতেছি, আমি কিন্তু 90% বা 80% অংশই কিন্তু বাংলাতেই নিয়েছিলাম, কিছু কিছু এরিয়া হয়তো ইংরেজিতে আমরা বলেছি। তা যাই হোক, সমস্যা হবে না। তা আমি আবার ক্লাসটা আমি আবার একটু মানে 10 to 15 মিনিটস লাস্ট ক্লাসেরটাই আমি আবার রিভিউ করছি, এবং তারপরে আমরা আজকে আইএফআরএস 9 পড়বো। আইএফআরএস 9 আপনাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আইএফআরএস 9 না, আইএফআরএস 9 এবং IAS 32,
ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের একটা সেপারেট চ্যাপ্টার আছে, রাইট? সুতরাং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। আমি তাহলে লাস্ট ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো একটু বের করি, আমাকে একটু বের করতে দেন। এইবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি দেখতে স্যার। পাচ্ছেন তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কার কোথায় সমস্যা কি আমি খুব সুন্দর করে আবার বুঝাবো। স্যার আমার দেখেন, শুধু হচ্ছে ট্যাক্স বেসের যেটা সেই জায়গায়। ট্যাক্স বেস, ট্যাক্স বেস, আচ্ছা, ট্যাক্স বেস কি আমি সেটা বুঝাচ্ছি। ট্যাক্স ল আর আইফারএস কখনো সেম হয় না। একটা দেশের মানে ট্যাক্সের যে আইন, সে আইনটা ডিপেন্ড করে ওই দেশে, ওই দেশের যে লেজিসলেটর আছে তাদের উপর ডিপেন্ড করে। তার মানে তারা যেভাবে ওই আইন সেট করবে, তারা কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দেখে সেট করবে না। তো তারা যেভাবে আইনটা সেট করবে সেভাবে আইনটা হবে, রাইট? তা এখন কোনো একটা অ্যাসেট বা লাইবিলিটি, এই ট্যাক্সের যে আইন আছে বা ট্যাক্সের যে ল আছে, সে সেটাকে কতটুকু অ্যাসেট বা লাইবিলিটি বলে, সেটা হলো ট্যাক্স বেস। আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আপনারা জানেন যে আইএফআরএস অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় বা ব্যালেন্স শিট হয়, সেই ব্যালেন্স শিটে একটা অ্যাসেট বা লাইবিলিটির যে ক্যারিং অ্যামাউন্ট থাকে, সেটা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট বলে। আর সেম অ্যাসেট বা লাইবিলিটি ট্যাক্স কতটুকু ক্যারিং অ্যামাউন্ট বলবে, সেটা হচ্ছে ট্যাক্স বেস। তাহলে কোনো একটা অ্যাসেট বা লাইবিলিটি অ্যাকাউন্টিং অনুযায়ী অ্যাসেট বা লাইবিলিটি হতে পারে, ট্যাক্স অনুযায়ী ওটার রিটেন ডাউন ও ট্যাক্স অনুযায়ী ওটা ক্যারিং অ্যামাউন্ট কিন্তু জিরো হতে পারে। কারণ ট্যাক্স আদৌ ওটাকে অ্যাসেট বা লাইবিলিটি হিসাবে কনসিডার করে না। তারপরেও আপনি জিজ্ঞাসা করতে পারেন, স্যার তাহলে কেন ডেফার্ড ট্যাক্স? কারণ ট্যাক্স ওইটাকে আপনাকে অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে কনসিডার করে, বাট একটা ভিন্ন সিস্টেমে করে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, গত সেশনে আমরা রাইট অফ ইউজ অ্যাসেট, আপনারা নিশ্চয়ই আইফআরএস 16 পড়বেন, এখন হয়তো পড়েন নাই। তা আইফআরএস 16-এ যিনি ভাড়া নেন তাকে লেসি বলা হয়, তাই না? আর ভাড়া যিনি দেন তাকে লেসর বলা হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই লেসির যে অ্যাকাউন্টিং, ওই লেসির অ্যাকাউন্টিং একটা সিঙ্গেল মডেলে করা হয় আইফআরএস 16-এ। এক সময়, এক সময় লেসি অ্যাকাউন্টিং করা হতো ফাইন্যান্স লিজ আর অপারেটিং লিজ, এইভাবে ভাগ করা হতো। সেই ভাগ এখন আর নাই। আইফআরএস 16 এসে বলেছে যে লেসি অ্যাকাউন্টিং একটা সিঙ্গেল মডেলে যাবে, সেখানে রাইট অফ ইউজ অ্যাসেট রিকগনিশন করতে হবে আর লিজ অব্লিগেশন। তাহলে এই যে একটা নতুন জিনিস নিয়ে আসছে, রাইট অফ ইউজ অ্যাসেট আর লিজ অব্লিগেশন, এটা কিন্তু ট্যাক্স ল এটাকে অ্যালাউ করে না। তাহলে এই রাইট অফ ইউজ অ্যাসেটের আপনি আবার ডেপ্রিসিয়েশন চার্জ করতেছেন, লিজ অব্লিগেশনের আবার ফাইন্যান্স কস্ট ক্যালকুলেট করতেছেন, এইগুলা ট্যাক্সের ভাষায় ডিসঅ্যালাউড। তাহলে এই রাইট অফ ইউজ অ্যাসেট এবং লিজ অব্লিগেশন উভয়ই ট্যাক্সের ভাষায় এর ক্যারিং অ্যামাউন্ট কি নীল। কারণ এই ধরনের অ্যাসেট লাইবিলিটি ট্যাক্স ল চেনে না। ট্যাক্স ল তাহলে কি চিনবে? আপনি যে ভাড়াটা দিবেন, মান্থলি যে ভাড়াটা দিবেন অথবা কোয়ার্টারলি অথবা অ্যানুয়ালি হোয়াটএভার, যে রেন্টাল এক্সপেন্স দিবেন, এই রেন্টাল এক্সপেন্সকে সে অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে কনসিডার করবে। তাহলে ইটস এ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং পোস্টিং, রাইট? নাথিং এলস। যে এই যে রাইট অফ ইউজ অ্যাসেট লিজ অব্লিগেশন আপনি কিভাবে দেখাবেন, মানে অ্যাকাউন্টিং ইস্যু, কারেক্ট? তো দিস অ্যাকাউন্টিং ইস্যু আর নট কনসিডার্ড ইন ট্যাক্স ল, রাইট? That's why right of use asset and lease obligation both are not considered in tax law. That's why both have zero or nil value, right? In terms of জি tax স্যার। law or ordinance, whatever. তাহলে আমরা বুঝাইতে পেরেছি যে ট্যাক্স বেসটা কি। কোনো একটা অ্যাসেট জি বা স্যার। লাইবিলিটির ট্যাক্স বেস নিলও হতে পারে, আর যদি সেটা ডেপ্রিসিয়েবল আইটেম হয়, রাইট, তাহলে ওই ট্যাক্সের যে ডেপ্রিসিয়েশন রেট আছে এবং যে ডেপ্রিসিয়েশন পলিসি আছে, ওই পলিসি অ্যাপ্লাই করে তার যে ক্যারিং অ্যামাউন্ট বেরোবে সেইটাই হচ্ছে ট্যাক্স বেস। তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি ট্যাক্স বেস আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি।
ক্লিয়ার? জি স্যার, ইয়েস ক্লিয়ার। স্যার। বলে এই ডেফার্ড ট্যাক্স কিছুই না। ডেফার্ড ট্যাক্স স্যার আগে হলো পার্টিকুলার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আপনাকে জানতে হবে। এখন যদি আপনি আইফরএস 16 না বুঝেন, তাহলে তো ওইটার সাথে ডেফার্ড ট্যাক্স কি আছে এটা তো বুঝতে পারবেন না, তাই না? আপনাকে একটা ইনফরমেশন পরীক্ষায় দিয়ে দিচ্ছে যেখান থেকে আপনার রাইট অফ ইউজ অ্যাসেট বের করতে হচ্ছে, লিজ অব্লিগেশন বের করতে হচ্ছে, এইটুক তো আপনাকে জানতে হবে। এরপরে নয় আপনি কতটুকু ট্যাক্স বেজ আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কতটুকু সেটা বের করতে পারবেন, তাই না? ক্লিয়ার? জি জি স্যার, স্যার। এখন আপনি ক্লিয়ার। জিজ্ঞাসা করতে পারেন যে স্যার তাহলে এই যে আমি আইফআরএস অনুযায়ী কি দেখাচ্ছি, অ্যাসেট আর অব্লিগেশন দেখাচ্ছি, তাহলে এই অ্যাসেট থেকে আসতেছে ডেপ্রিসিয়েশন আর অব্লিগেশন থেকে আসতেছে ফাইন্যান্স কস্ট। যদি আপনার লিজ কন্ট্রাক্টটা 5 ইয়ার্স হয়, এই 5 ইয়ার্স এর যত ভাড়া, সেই ভাড়া অবশ্যই এই আইফআরএস 16 অনুযায়ী যে অ্যাকাউন্টিং করবেন, ডেপ্রিসিয়েশন আর ফাইন্যান্স কস্ট চার্জ করতেছেন, এই 5 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন আর ফাইন্যান্স কস্টের সমান হবে। মাস্ট সমান হতেই হবে, কারণ যে অ্যাকাউন্টিং সিস্টেমে আপনি অ্যাকাউন্টিং করতেছেন এটা সমান হতে বাধ্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে কি কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলে দুইটার ভ্যালুই কিন্তু নীল হবে, মানে টেম্পোরারি ডিফারেন্স যে আছে সেটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেছি। কারণ এখানে যে টেম্পোরারি ডিফারেন্স আছে, কারেক্ট? জি ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এনি কোশ্চেন অর এনি কনফিউশন? স্যার একটা স্যার কোশ্চেন। এই এক্সাম্পলটা কি স্যার আপনার পার্মানেন্ট ডিফারেন্স? কোন এক্সাম্পলটা পার্মানেন্ট ডিফারেন্স? জি, থ্যাংক ইউ স্যার। কোনটা? এই যে যেটা বলছেন এখন স্যার 16 এর সাথে যে বললেন না 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 না, পার্মানেন্ট ডিফারেন্স কোনটা? আচ্ছা, আপনারা কিন্তু এখনো পার্মানেন্ট ডিফারেন্স আর টেম্পোরারি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন না। টেম্পোরারি ডিফারেন্স, এই যে আমি আইফআরএস 16 এর যেটা বললাম, এটা কেন টেম্পোরারি ডিফারেন্স সেটা আমি আপনাকে বুঝাইলাম। এটা টেম্পোরারি ডিফারেন্স এই কারণে, মানে একটা সাডেন পিরিয়ড পর স্যার শেষ হয়ে যাচ্ছে, আর যেটা সাডেন পিরিয়ড রাইট পর শেষ হবে না রাইট রাইট, সেটা হবে দুটোর ভ্যালুই নীল হবে। পার্মানেন্ট আপনি ডিফারেন্স। আরওইউ অ্যাসেট দিচ্ছেন, রাইট, আরওইউ অ্যাসেট আইফআরএস 16 অনুযায়ী, এখানে আইফআরএস 16 লিখলাম। আইফআরএস 16 অনুযায়ী আপনি আরওইউ অ্যাসেট দিচ্ছেন, আবার লিজ অব্লিগেশন দিচ্ছেন। স্যার আসলে আইএফআরএস 16টা অনেকটা ক্লিয়ার না, একটু মানে এটা আগে ভাই পরে এইভাবে তো, না শোনেন, এইভাবে তো আইফআরএস 16 ক্লিয়ার না, ঠিক আছে, কিন্তু এইটা আমার কি আজকে আইফআরএস 16 নেওয়ার কথা ছিল নাকি আইফআরএস 9 নেওয়ার কথা ছিল? আইএফআরএস 9। 9 স্যার। স্যার 9। আইফআরএস 9, রাইট, আইফআরএস 9 নেওয়ার কথা ছিল। দ্যাটস ওয়াই আমি আইফআরএস 9 পড়াবো আপনাদেরকে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বলি, দেখেন, এই যে আরওইউ অ্যাসেট, রাইট, আসলে আইফআরএস 16 ক্লিয়ার না হলে তো মানে এটা বোঝানো একটু ডিফিকাল্ট। এই আরওইউ অ্যাসেট কি হয় জানেন? ওভার দ্য পিরিয়ড, মানে যদি লিজ কন্ট্রাক্ট 5 বছরের হয়, আরওইউ অ্যাসেট কিন্তু ওই 5 বছরের যে লিজ রেন্টাল দিবেন ওইটার প্রেজেন্ট ভ্যালু, কারেক্ট? ওইটার প্রেজেন্ট ভ্যালু আসলে লিজ অব্লিগেশন ফার্স্টে, আর ওই লিজ অব্লিগেশনের সাথে যদি আরো কিছু জিনিস থাকে যেমন অ্যাডভান্স রেন্টাল, তারপরে হচ্ছে হলো লিজ কন্ট্রাক্ট করতে ইনিশিয়াল কিছু কস্ট, এইগুলো যদি লেসি দিয়ে থাকে, ওইগুলো মিলে তারপরে এই আরওইউ অ্যাসেট হয়, রাইট? তাহলে এই আরওইউ অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন আর এই লিজ অব্লিগেশনের যে ফাইন্যান্স কস্ট, এই দুইটা বুঝছেন? এই ডেপ্রিসিয়েশন আর এই ফাইন্যান্স কস্ট, এই দুইটা অবশ্যই আপনি যে 5 বছর ধরে ভাড়া দিবেন ওই ভাড়ার সমান হবে, লিজ রেন্টালের ইকুইভ্যালেন্ট হবে। বুঝাতে পেরেছি আমি? জি স্যার। জি স্যার। তাহলে কি আপনার লিজ রেন্টাল হচ্ছে হলো আপনাকে অ্যাডমিসিবল এক্সপেন্স দিবে ট্যাক্স ল, আর আপনি অ্যাকাউন্টিং করতেছেন কি এই দুটা ইনকাম স্টেটমেন্টে চার্জ করতেছেন। বুঝতে পেরেছেন? তার মানে কি আলটিমেটলি একটা সার্টেন টাইম পরে দুইটার ভ্যালুই কিন্তু নীল হয়ে যাচ্ছে এবং দুইটার ভ্যালুই তখন সেম পেজে চলে আসতেছে। ক্লিয়ার? স্যার তাহলে দ্যাটস ওয়াই এখানে এটা হচ্ছে টেম্পোরারি আজকে, ডিফারেন্স। স্যার এখানে তাহলে ট্যাক্স বেজ হচ্ছে 0, বাট অ্যাকাউন্টিং এ একটা বেজ আছে। ওই ডিফারেন্স অবশ্যই দুইটা হচ্ছে অ্যাকাউন্টিং এর এখানে বেস আছে। ফিউচার এই যে ট্যাক্স দেবো। এই দুটাই হলো অ্যাকাউন্টিং এর বেস। আর ওই অ্যাসেট হচ্ছে অ্যাসেট, আর লিজ অব্লিগেশন হচ্ছে হলো পুরো লাইবিলিটি। তাই এই দুটো নেট অফ করে নেট অ্যাসেট বা নেট লাইবিলিটি আপনি বলতে পারেন। পুরোটাই অ্যাকাউন্টিং বেস আছে, জি ট্যাক্স বেস নীল। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার,
স্যার হ্যাঁ বলেন। গতকাল যেটা বলছিলেন স্যার, প্রথমে আমাদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ও লাইবিলিটির সময় প্রথমে হবে টেম্পোরারি ডিফারেন্স আইডেন্টিফাই করতে হবে। তারপর ওই রাইট টেম্পোরারি ডিফারেন্সকে আমি রিলেভেন্ট ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করবো না। রাইট রাইট এখন রাইট। এখন আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, সাপোজ আমার অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ছিল 10,000 আর হুম ট্যাক্সে ছিল 20,000 টাকা। হুম এখন যে আমি টেম্পোরারি ডিফারেন্স যে ছিল 10,000 টাকা, হুম ওইটাকে হুম। আমি কোন ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করবো? মানে ওই কোশ্চেনটা ট্যাক্স রেটটার জন্য একটু। আচ্ছা তো বলে দেওয়া থাকবে ওইটা করলে। আচ্ছা, হ্যাঁ অফকোর্স বলে দেওয়া থাকবে। আপনি কি ভাবছেন যে আপনাকে ওই থার্ড শিডিউল মুখস্থ করে যাইতে হবে অ্যাকাউন্টিং এর? ট্যাক্স রেট বলে দেওয়া থাকবে। আচ্ছা, ওই ট্যাক্স রেটটা মানে থার্ড শিডিউল অনুযায়ী হবে না স্যার? থার্ড শিডিউল অনুযায়ী হবে না, আপনার কোশ্চিনে যেটা থাকবে সেটা অনুযায়ী হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, এই আপনার জন্য। অ্যাকাউন্টিং থার্ড শিডিউল বুঝে না, আপনার অ্যাকাউন্টিং যেটা কোশ্চিনে দেওয়া থাকবে সেটা অনুযায়ী হবে। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু লয়ার রেফারেন্স টেফারেন্স উল্লেখ থাকে যে, বাট সেটা আপনার রেট কত সেটা বলে দেওয়া থাকবে মাস্ট। জি এরকম স্যার, আপনার ক্লু দেওয়া থাকতে পারে ওকে, যে এটা ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স জি এবং স্যার। এর ট্যাক্স রেট এত, রাইট? আবার কোম্পানির নর্মাল ট্যাক্স রেট এত, এই ধরনের কিছু রেট দিয়ে থাকতে পারে। সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে রিলিভেন্ট ট্যাক্স রেট কোনটা। বুঝতে জি পেরেছি স্যার। আমি? জি স্যার। তো এটার স্যার জন্য ওই যে আপনার ট্যাক্স ট্যাক্স ল জানা লাগবে না, রাইট? এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আপনি ডিসিশন নেবেন। স্যার আরেকটা ছিল স্যার, ওই যে গতকাল ক্লাসে আপনি একটা পিডিএফ শেয়ার করছিলেন স্যার। ওইটাতে হুম হুম স্যার একটা ইয়া ছিল যে স্যার, মানে কিছু কিছু সার্কামস্টান্স ছিল, যে সার্কামস্টান্সে আপনার ট্যাক্স বে অ্যাসেট অথবা লাইবিলিটি ট্যাক্স বেস আপনার ক্যারিং অ্যামাউন্টের সমান হয় স্যার। যেমন তিনটা হুম উদাহরণ ছিল স্যার: অ্যাক্রুড এক্সপেন্স, লোন পেয়েবল, মানে হুম অ্যাক্রুড হুম ইনকাম। ওই হুম হুম। তিনটা জিনিস আসলে কিভাবে সমান, ওই জিনিসটা আসলে বুঝতে পারতেছি না। মানে তিনটা সিচুয়েশনে ইকুয়াল টু ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস কোনোটাই ইকুয়াল হয় স্যার। স্যার ওই জায়গায় আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে পিডিএফটাতে ট্যাক্স বেজের নিচে অ্যাসেট এবং লাইবিলিটিতে দুইটা পয়েন্ট আকারে লেখা ছিল যে এই বিষয়গুলা, উনি যে আচ্ছা কোশ্চেনটা ঠিক আছে, করছেন। আমি আমি ওই পার্টিকুলার ইটা ম্যাটেরিয়ালসটা ওপেন করতেছি। পেজ নাম্বার স্যার এটা বলেন। থার্ড পেজে স্যার। থার্ড পেজে, আচ্ছা। স্যার এই যে ট্যাক্স বেজের নিচে, স্যার এই যে অ্যাসেট লাইবিলিটির আন্ডার দুইটা পয়েন্ট আছে, ওই দুইটা একটু উপরে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, দাঁড়ান। এই যে এখানে জি আর স্যার, একটু এই যে উপরে। অ্যাসেট এবং লাইবিলিটির আন্ডারে দুইটা পয়েন্ট এখানে আচ্ছা এই আচ্ছা, দুইটা। ওকে ওকে ওকে, I do understand. The tax base of an asset is the value of asset in current period of tax purpose. This is either the amount that will be tax deductible in the future against taxable economic benefit when the carrying amount of the asset is recovered, or if the economic benefit are not taxable, the tax base is equal to the carrying amount of the asset. আচ্ছা, if the economic benefit are not taxable, the tax base is equal to the carrying amount of the asset. আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি। প্রথমত হচ্ছে হলো, এটা বুঝতে পেরেছেন প্রথম লাইনটা, যে ট্যাক্স বেস অফ অ্যান অ্যাসেট ইজ দ্য ভ্যালু অফ অ্যাসেট ইন দ্য কারেন্ট পিরিয়ড অফ ট্যাক্স পারপাস। ইয়েস, ট্যাক্স বেসটা কি? যে ট্যাক্স পারপাসে কোনো অ্যাসেট বা লাইবিলিটির ক্যারিং অ্যামাউন্ট যেটা। দিস ইজ ইদার, এটা হবে কিভাবে? the amount that will be tax deductible in the future against the taxable economic benefit when the carrying amount of the asset is recovered. তার মানে কোন একটা অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট যদি ভবিষ্যতে, মানে এটা ট্যাক্স অ্যাসেট বুঝাইছে, রাইট? অর্থাৎ ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, রাইট? এটার ক্যারিং অ্যামাউন্ট যদি ভবিষ্যতে আপনি রিকভার করতে পারেন, তাহলে সেটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে, তাই না? টেম্পোরারি ডিফারেন্স থেকে এটা আসবে। Yes, sir. ওকে। ইয়েস স্যার। আর যদি এরকম হয়, ইফ দ্য ইকোনমিক বেনিফিট ইজ নট ট্যাক্সেবল, ধরেন কোন একটা ইকোনমিক বেনিফিট, এটা মানে কোন একটা ইনকাম, এটা ট্যাক্সেবল না, কোন একটা ইনকাম সেটা ট্যাক্সেবল না, তাহলে দ্য ট্যাক্স বেস ইজ ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য অ্যাসেট। তার মানে কি? সেই ক্ষেত্রে মানে ওই অ্যাসেটের মানে ট্যাক্স বেসটা আপনার ওই অ্যাসেটের যে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে সেটা সমান হবে। বুঝতে পেরেছেন? তার এটা মানে কি? কিভাবে মানে হবে, এটাই কনফিউজ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা কনফিউশন লাগবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, প্লিজ।
দ্য ট্যাক্স বেস ইজ ইকুয়াল টু দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য অ্যাসেট। আচ্ছা, তার মানে হচ্ছে হলো কোন একটা পার্টিকুলার অ্যাসেট, রাইট, যদি ওইটা রিকভারেবল না হয়, ধরেন একটা অ্যাসেট, সেটা ট্যাক্স পারপাজে ওই অ্যাসেটটা ডেপ্রিসিয়েবল না, যেমন ল্যান্ড, ল্যান্ডের ভ্যালু হচ্ছে হলো 10 লাখ টাকা বা 10 কোটি টাকা, ল্যান্ড কিনছে আপনার কোম্পানি, ট্যাক্স অনুযায়ী কিন্তু ল্যান্ডেও ওটার ট্যাক্স বেস হবে 10 কোটি টাকায়। আবার আপনি অ্যাকাউন্টিংও রেকর্ড করছেন ওটা 10 কোটি টাকায়। তাহলে দেখেন এইটা ল্যান্ড তো আসলে এটা কোনো, এটা একটা অ্যাসেট, এই অ্যাসেটটা ডিপ্রিসিয়েবল আইটেম না, এখান থেকে আপনি কোনো ট্যাক্স বেনিফিট পাবেন না। তাহলে এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট দুটাই কিন্তু ইকুয়াল, কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। গট দিস পয়েন্ট? ইয়েস Yes, স্যার। sir. স্যার বুঝতে পেরেছেন এখন? ল্যান্ডের এক্সাম্পলটা দেখলে আপনি বুঝতে পারবেন। ট্যাক্স অফিস কিন্তু আপনার প্রত্যেকটা প্রত্যেকটা আইটেম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। সে ল্যান্ডও জিজ্ঞাসা করবে, ওকে আপনি এত ল্যান্ড কিনছেন, ল্যান্ডের টাকা কোথায় বলেন, তাহলে ল্যান্ড তার মানে কি, ল্যান্ড ওটা সে অ্যাসেট হিসেবে রিকগনিশন করতেছে, কারেক্ট। এট সেম টাইম ল্যান্ডটা আপনি কস্টে দেখাচ্ছেন কোথায়, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের ভিতর দেখাচ্ছেন। তাহলে এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ট্যাক্স বেস ইজ ইকুয়াল। আর এই ল্যান্ড থেকে আপনি কোনো ধরনের ট্যাক্স বেনিফিট পাবেন না। দ্যাটস অল। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট, জি স্যার, ক্লিয়ার। the tax base of a liability is its carrying amount less any amount that will be tax deductible in the future. The tax base of a liability কোন একটা tax base is its carrying amount less any amount that will be tax deductible in the future. এটা বুঝেন নাই? কোন একটা liability tax base, right, is its carrying amount less any amount that will be tax deductible in the future, মানে যেটা ফিউচারে ট্যাক্স ডিডাক্টেবল হবে, রাইট। জি ফিউচারে যেটা ফিউচারে যেটা ট্যাক্স ডিডাক্টেবল হবে সেটার থেকে যদি ট্যাক্স বেজের মানে ট্যাক্স বেস মানে ট্যাক্স বেস কোনো লাইবিলিটির ট্যাক্স বেস যদি কম হয়, কারেক্ট, কোন লাইবিলিটির ট্যাক্স বেস কম আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট বেশি, কারেক্ট, তাহলে কিন্তু সেটা লাইবিলিটি ক্রিয়েট করবে, ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট করবে। বুঝতে পেরেছেন? স্যার নাকি একটা বুঝেন? এক্সাম্পল। অবশ্যই একটা এক্সাম্পল দেব। যেমন ফর এক্সাম্পল আপনার Accrued expense হবে, accrued expense. দাঁড়ান, হ্যাঁ অ্যাক্রুড এক্সপেন্স হতে পারে। অ্যাক্রুড এক্সপেন্স ইটস এ লাইবিলিটি, রাইট। এটা আনআর্নড ট্যাক্স, রেভিনিউ। ইয়েস, আনআর্নড রেভিনিউ হতে পারে। আনআর্নড রেভিনিউ ইজ দ্য বেস্ট এক্সাম্পল, কারেক্ট। আনআর্নড রেভিনিউ বা এটার ভালো নাম হচ্ছে বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো ডেফার্ড রেভিনিউ, রাইট। ডেফার্ড, হ্যাঁ ডেফার্ড রেভিনিউ, রাইট। তা এই ডেফার্ড রেভিনিউ কি হচ্ছে, এটা একটা লাইবিলিটি, কারেক্ট। এটার এটার যদি ট্যাক্স বেস ইজ গ্রেটার দেন অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, কারেক্ট। আচ্ছা, লাইবিলিটি হচ্ছে হলো ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস, দেন ইট উইল ক্রিয়েট অ্যাসেট, রাইট। ইফ দ্য ট্যাক্স বেস ইজ গ্রেটার দেন অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, then it will create tax, yeah, it will create deductible temporary differences, right. The tax base of a liability is its carrying amount less any amount that will be tax deductible in the future. স্যার accrued expense দিয়ে করলে মনে হয় ইজি হবে আপনার জন্য, accrued expense. হ্যাঁ দাঁড়ান, এইটা এটা বের করি আমরা। এটা আপনাদের চিন্তা করছি যে মানে এটা সিম্পলিফাই করার জন্য ফর্মুলায় যাই, ফর্মুলা যাই। এই যে formula. এই যে এখানে ফর্মুলা দেখলে আপনি টের পাবেন, বুঝছেন?
লাইবিলিটির ক্ষেত্রে, রাইট, লাইবিলিটির ক্ষেত্রে উপরে স্যার, এই যে হ্যাঁ। লেট আস গো হেয়ার, লাইবিলিটির ক্ষেত্রে ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, রাইট, তাহলে হচ্ছে হলো, সরি, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ লেস দ্যান ট্যাক্স বেস, তাহলে হচ্ছে হলো ডিফার্ড ট্যাক্স লাইবিলিটি, কারেক্ট। আর স্যার এটাই হবে স্যার। এইটাই হবে, রাইট। এটা কিভাবে হবে সেটা আমি একটু মানে সাধারণ চিন্তা করছি। দেখেন এখানে আমরা একটা স্পেস নিই, ধরেন ট্যাক্স অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছিল, ফর এক্সাম্পল 50 মিলিয়ন, ট্যাক্স বেস, ট্যাক্স বেস বেস হচ্ছে হলো 60 মিলিয়ন। তাহলে আপনি কিভাবে বের করতেছেন এটা? আপনার স্যার ডিডাক্টেবল টেম্পোরারি, স্যার না উল্টা না হয়ে গেল না, ওখানে ট্যাক্স বেসটা তো লেস ছিল মনে হয়। না না না, ট্যাক্স ট্যাক্স বেস বেস গেটার ছিল, গেটার। আপনারা না না, কনফিউজ করে দেন না আমাকে। ওই এই পেজে যেটা দেখেন, ছিল আর কি, যেটা থেকে নিয়ে আসলেন আর কি, ওইটা ওই পেজে, প্লিজ, হ্যাঁ, যে পেজ ঠিক থেকে আছে। আসছে আর কি। তো এখানে ওইটা তো ট্যাক্স বেস বেশি ছিল, তো দেখেন ট্যাক্স বেস অফ এ লাইবিলিটি ইজ ইটস ক্যারিং অ্যামাউন্ট, মানে ট্যাক্স বেসের যে ক্যারিং অ্যামাউন্ট ওটা লেস এনি অ্যামাউন্ট দ্যাট উইল বি ট্যাক্স ডিডাক্টেবল ইন দ্য ফিউচার। তাহলে এখানে ট্যাক্স ডিডাক্টেবল কতটুকু পর্যন্ত? তাহলে এখানে দেখেন ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কতটুকু? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হচ্ছে হলো 10 মিলিয়ন, রাইট। এই 10 মিলিয়নের উপর আপনারা হচ্ছে হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করুন, কারেক্ট, রিলিভেন্ট ট্যাক্স দিয়ে। ট্যাক্স বেসটা 60 হবে না, 60 মিলিয়ন হবে না স্যার? ট্যাক্স বেস 60 মিলিয়ন, রাইট, ট্যাক্স বেস 60 মিলিয়ন। আর ট্যাক্স বেস হচ্ছে লাইবিলিটির ক্ষেত্রে ট্যাক্স বেস যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থেকে বেশি হয়, তাহলে ওটা কি হবে? 10 ওই মিলিয়ন পরিমাণ যতটুকু বেশি হবে, সেতটুকু হচ্ছে হলো আপনার আহ আপনার ট্যাক্স বেনিফিট পাবেন আপনি, কারেক্ট। সেতটুকুর পর রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা আসলে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন, সেটাই বুঝাইছে এখানে, ক্লিয়ার? যে ট্যাক্স বেস অফ এ লাইবিলিটি ইন ইটস ক্যারিং অ্যামাউন্ট, less any amount that will be tax deductible in the future. আচ্ছা, এটা নিয়ে তো আপনার এত বেশি গবেষণা করার দরকার নেই, তাই না? For revenue received in advance, the tax base of a resulting liability in its carrying amount less any amount of revenue that will be taxable in the future. For revenue received in advance, কোন revenue যদি আপনি স্যার অ্যাডভান্স একটা রিসিভ এক্সাম্পল করেন, কি স্যার বলা যায়? স্যার আমরা একটা ট্রাই করি স্যার, আপনি স্যার কারেক্ট করেন। একটা এক্সাম্পল মানে কোনটা, এটা রেভিনিউ? স্যার আমরা একটা এক্সাম্পল বলি, কেউ দেখেন স্যার হয় কিনা স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। সাপোজ হ্যালো, হচ্ছে ট্যাক্স বেস যদি 15,000 টাকা থাকে, আর আপনার আপনার ট্যাক্স সাউন্ড ওখানে যদি শোনা ট্যাক্স যাচ্ছে না, অন হয়, difference হলো। সাউন্ড শোনা যাচ্ছে না। ভাইয়া আবার প্রথম থেকে বলে। স্যার বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, যদি কোনো কিছু ট্যাক্স বেস হুম হুম যদি হয় স্যার হচ্ছে 15,000 টাকা, হুম তার মধ্যে হুম স্যার ট্যাক্স অন, সেটার মধ্যে যদি স্যার ট্যাক্স হয় 13,800 টাকা, তো
ওটার যে ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে 1200 টাকা যেটা থাকে সেটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। মানে সিম্পল, যদি আমরা কোনো সিম্পল ক্যালকুলেশন যেটা দেখি স্যার আর কি আমরা as usual। হুম, সেটা ট্যাক্স লাইবিলিটি না, সেটা হচ্ছে হলো ডিডাক্টেবল ট্যাক্স ডিডাক্ট, আচ্ছা, ক্যারিং অ্যামাউন্ট লেস এনি অ্যামাউন্ট দ্যাট উইল বি ট্যাক্স ডিডাক্টেবল ইন দ্য ফিউচার। মানে স্যার যে এটা এরকম যতটুকু হতে পারে না, মনে করেন আপনার যতটুকু ট্যাক্স ডিডাক্টেবল হবে, দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান, যতটুকু ট্যাক্স ডিডাক্টেবল হবে, রাইট, তার থেকে বেশি যদি ট্যাক্স বেজ হয়ে থাকে সেটা লাইবিলিটি ক্রিয়েট করতেছে, এরকম কিছু বলতে চাচ্ছেন? স্যার আমি পুরো এক্সাম্পল থেকে একটু পার্টিকুলারলি আপনাকে বলেছি স্যার। ফুল এক্সাম্পলটা হচ্ছে এরকম, যদি একটা কোম্পানি ইকুইপমেন্ট পারচেস করে 10,000 টাকা, হুম ঠিক আছে হুম স্যার, হুম হুম সেই অ্যাকাউন্টিং পারপাসের জন্য, আর এটা ডেপ্রিসিয়েশন যদি 5 বছরের জন্য আমরা স্ট্রেট লাইন মেথডে করি, হুম হুম সেটার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আসে হচ্ছে স্যার, এক্সপেন্স আসে 2,000 টাকা। হুম হুম এবং ট্যাক্স পারপাসে সেই কোম্পানিটা যদি স্যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করে, তাহলে ডিডাক্টেবল অনুযায়ী আসে স্যার 4,000 টাকা প্রথম ইয়ারে। হ্যাঁ হুম স্যার, হুম তো তাহলে স্যার অ্যাকাউন্টিং ইনকাম হলো স্যার 50,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়ে যায় স্যার 2,000, আর ট্যাক্সেবল ইনকাম হয়ে যায় স্যার হচ্ছে 50,000 মাইনাস 4,000, দ্যাট মিনস হচ্ছে 46,000। আর যদি স্যার ট্যাক্স ওন খুঁজি আমরা, মানে অ্যাকচুয়াল ট্যাক্স যেটা হচ্ছে ওন হইলো, তাহলে স্যার 46,000 ইন্টু 30% যদি ট্যাক্স ধরি, তাহলে স্যার 13,800। তো স্যার এটা সিম্পলি স্যার আমি মানে লাস্টে সামারিটা বলেছিলাম এরকম, যে স্যার 15,000 মাইনাস হচ্ছে স্যার 13,800, যেটা হচ্ছে ট্যাক্স ওন। আর ট্যাক্স বেস যেটা আমরা ধরেছি, সেক্ষেত্রে স্যার 1,200 টাকা স্যার একটা ডিফারেন্স থাকে, তাহলে স্যার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হয়ে যায় স্যার। সেটা, এটা তো এই ফর্মুলার ভিতরেই আছে, এটা তো কতদিনই এগুলো এগুলো তো শিখাইলাম, কিন্তু আচ্ছা, এই একটু যে যদি জি আমি একটু স্যার। সিম্পলি বলতে চাই, তাহলে স্যার এভাবে এরকম হয় না যে আমার এফএস এ আমার ক্যারিং অ্যামাউন্ট আছে হচ্ছে ট্যাক্স, আমার অ্যাকাউন্টিং লাইবিলিটি হচ্ছে 10,000 আর ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 8,000, সো আমার যে গ্যাপটা সেটা হচ্ছে আমি পরবর্তীতে ফুলফিল করব। সো এটাকে আমরা এখানে কিন্তু ডিফারেন্ট ভাবে অ্যাসেট দিয়ে এক্সাম্পল দিলে কিন্তু হবে না, আপনাকে লাইবিলিটিতে এক্সাম্পল দিতে হবে, বুঝছেন? এক্স্যাক্টলি স্যার। এখানে অ্যাসেট দিয়ে স্যার এক্সাম্পল আমি দিলে যদি তো হবে না, লাইবিলিটি, আপনি তো অ্যাসেট দিয়ে এক্সাম্পল দিচ্ছেন আমাকে, লাইবিলিটি যেমন আপনার আনআর্নড রেভিনিউ, যেটা আপনার, অথবা ডেফার্ড রেভিনিউ, ইটস ওয়ান কাইন্ড অফ লাইবিলিটি, কারেক্ট? তাহলে এটার আপনার পুরোটাই হচ্ছে হলো অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, ট্যাক্স বেস হচ্ছে হলো নীল। ওকে, তাহলে যদি যদি এই ডেফার্ড যে রেভিনিউ, এটার কোনো অ্যামাউন্ট যদি ডিডাক্টেবল হয়, ডিডাক্টেবল মিনস যেটা হচ্ছে হলো আপনার ট্যাক্স অ্যালাউ করবে, কারেক্ট? তাহলে ওই ডিডাক্টেবল টুকু আমার এই ডেফার্ড রেভিনিউ থেকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে হলো লাইবিলিটি ক্রিয়েট করবে। মানে এটা লাইবিলিটি না, অ্যাসেট ক্রিয়েট করবে, ডেফার্ড রেভিনিউ কিন্তু অ্যাসেট ক্রিয়েট করবে এখানে, জি এই স্যার, লাইবিলিটি, ট্যাক্স বেস থেকে কম হলে অ্যাসেট ক্রিয়েট রাইট, করবে, আর অ্যাসেট যদি ক্রিয়েট করবে। এই বেশি হয় লাইবিলিটি তখন বলতে হচ্ছে শোনেন, প্লিজ লাইবিলিটি। প্লিজ, এই লাইবিলিটি বলতে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে হলো এই লাইবিলিটি, কারেক্ট? আমি এই জন্য কিন্তু পরের ইসে গেছি, এই লাইবিলিটিটা বোঝাচ্ছে। যদি কোনো লাইবিলিটির জি ট্যাক্স স্যার। বেস, যদি কোনো লাইবিলিটির ট্যাক্স বেস অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থেকে বেশি হয়, তখন ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করে, এক্স্যাক্টলি তাই হয়েছে। আর এই যে অ্যাসেটটা বুঝাইলাম আমরা, এই অ্যাসেট মিনস এখানকার অ্যাসেট, রাইট? এটা ট্যাক্স অ্যাসেট না, কারেক্ট? অর্থাৎ ডেফার্ড ট্যাক্স অ্যাসেট না, ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা 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 ভেরি সিম্পল, আসলে আমরা জটিল করে ভাবছি, এই আর ভেরি সিম্পল, যে কোনো একটা লাইবিলিটির যদি আপনার ট্যাক্স বেস যেটা সেম জিনিসের যে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থেকে যতটুকু ডিডাক্টেবল থাকবে, ডিডাক্টেবল মিনস ট্যাক্স অফিস, ট্যাক্স ল যতটুকু অ্যালাউ করবে সেটা বাদ দিয়ে দিতে হবে, কারেক্ট? বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আসলে, সেটার উপর আমি অ্যাসেট ক্রিয়েট করবো। এটা কি এরকম হতে পারে যে সাপোজ আমি একটা কোম্পানি লোন নিল স্যার 1,00,000 টাকা লোন, এখন তো এটা না না, ওই 5 বছর। লোন দিয়ে বুঝান না, লোনটা তো আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স না, স্যার বুঝতে পেরেছেন? স্যার আমি একটা স্যার একটা এক্সাম্পল দেই ছোট, স্যার এখানে যেটা রেভিনিউ ট্যাক্স লাইবিলিটি বোঝাইতে যেটা স্যার বুঝি,
আচ্ছা স্যার আমরা আমার আসলে মনে হয় স্যার ট্যাক্স লায়াবিলিটি আর হচ্ছে স্যার অ্যাকচুয়াল ডেফার্ড ট্যাক্স বাদ লায়াবিলিটির দিয়ে মধ্যে স্যার। স্যার আমরা মিক্স করে ফেলছি আমার। আচ্ছা আপনারা এইটাকে এত বেশি ফোকাস করেন না, আপনি আবারও বলতেছি, আপনারা এইটাকে ফোকাস করেন যে এটা অ্যাসেট এটা লাইবিলিটি, রাইট? ভেরি সিম্পল। আপনাকে তো এইভাবে পরীক্ষায় হ্যালো দিবে না। এটা অ্যাসেট এই লাইবিলিটি, অ্যাসেটের কোন একটা স্যার। অ্যাসেটের যদি, প্লিজ আমাকে বলতে দেন, কোন একটা অ্যাসেটের যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, কারেক্ট, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ট্যাক্স বেস থেকে বড় হয়, তখন সেটা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট করবে, আর ছোট হলে অ্যাসেট ক্রিয়েট করবে। আপনি এইভাবে যান, কারেক্ট। আপনি এখানে যে আমি ল্যাঙ্গুয়েজ চিন্তা আছে করতে এই এটাই স্যার ইজি ব্যালেন্স ওয়ে। কোন ল্যাঙ্গুয়েজে তো পরীক্ষায় আসবে না। স্যার ব্যালেন্স শিট স্যার দিয়ে এটাই চিন্তা করতে হবে, স্যার ব্যালেন্স আপনি শিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে খুব ইজি হয়ে যায়, আমরা যদি এইভাবে আপনি যদি ধরে কেন নিতে এটার থাকি। এত বেশি মানে টুইস্টিং করতেছেন? আমরা আপনি কিন্তু মূল ফর্মুলা অ্যাপ্লাই করলে ইজি হয়ে যায় স্যার এটা। ফর্মুলা অ্যাপ্লাই করলে অবশ্যই স্যার ইজি আমরা হয়ে তো যাবে। স্কিপ আপনি করে এত যাই। টাকা অ্যাকাউন্টিং, আপনি এর এই ল্যাঙ্গুয়েজটাকে এত বেশি ফোকাস করতেছেন কেন? আপনি পড়ে যান, পরের এইগুলো দেখেন। এই ল্যাঙ্গুয়েজটাকে এত বেশি ফোকাস করেন না, তাহলে তো আপনি ভাই মানে সময় পাবেন না, এই পড়ার সময় পাবেন না। আপনি এইগুলো দেখেন, তার একটু ওই যে এগুলো আপনি দেখে আমার তিনটা ফর্মুলা তিনটা ফর্মুলা অ্যাপ্লাই তিনটা করেন। এক্সাম্পল, একটু অ্যাক্রুড এক্সপেন্স এগুলো একটু বুঝিয়ে দিবেন যে আসলে ওইটা ট্যাক্স বেসটা সমান কেন যদি। অবশ্যই বুঝাই দেবো। আচ্ছা আমি এখানে যাই, এখানে যেগুলো আছে সেগুলো আমি আমার যে ফর্মুলা সেই ফর্মুলাই অ্যাপ্লাই করি। জি ওকে, স্যার, জি স্যার। এখানে তো ট্যাক্স বেস বের করছি, ট্যাক্স বেস বের করার ফর্মুলা তো ভেরি সিম্পল। এটা আসলে ট্যাক্স ল অনুযায়ী ট্যাক্স বেস বের হবে। যেখানে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লাইবিলিটি বের করছি সেখানে আমরা যাই, রাইট? জি স্যার। যেমন এই যে ওয়াট এক্সাম্পল, এখানে এই ওয়াট এক্সাম্পলে দেখলে বুঝতে পারবেন একটা মেশিনের কস্ট হলো 1,00,000 টাকা, রাইট? এখানে ক্যাপিটাল অ্যালাউন্স হচ্ছিল 30,000 have already been deducted in the current and previous period. The remaining cost will be deductible in future period, right? Assuming that the revenue generated by using the machine is taxable, any gain on disposal of the machine will be taxable and any loss on disposal will be deductible in the tax purpose. The carrying amount of the machine for accounting purpose is 82,000. তার মানে এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 82,000, রাইট? আর ট্যাক্স বেজ হচ্ছিল 70,000। কেন? কারণ 30,000 মেশিন কেনার সাথে সাথেই আপনাকে এটা অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স দিছে। এই কনসেপ্ট কিন্তু আমাদের ট্যাক্স লতেও আছে, আমি যতদূর জানি। অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স দিছে মানে কেনার সাথে সাথেই 30,000 দিয়ে দিছে, তাহলে তো ওইটা আর আসবে না, ওটা বাদ দিয়ে দিতে হবে, এটা পার্মানেন্ট ডিফারেন্স হয়ে গেছে। তাহলে আমার এখন ট্যাক্স বেজ হয়ে গেল 30,000। তাহলে কোন একটা অ্যাসেটের ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস, তাহলে সেটার সেই ডিফারেন্সটার নাম কি? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। তাহলে কি, হ্যাঁ, তাহলে এই যে 12,000 টাকা এটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আমার এই ফর্মুলার সাথে পেয়েছেন আপনারা? জি ভেরি সিম্পল। আপনি এই ফর্মুলাতে চিন্তা করেন, আপনি একটা জায়গায় একটু মানে জটিল ল্যাঙ্গুয়েজে লেখা সেটাকে ফোকাস করে মানে উই আর ওয়াস্টিং আওয়ার টাইম, এর ফর্মুলাই ভালো, পারফেক্ট রাইট? বলেছেন। ফর্মুলা দিয়ে আপনি শিখেন। আচ্ছা এবার নেক্সটে আসেন, ইন্টারেস্ট রিসিভেবল। Interest receivable has a carrying amount of 1,000. The related interest revenue will be taxed on cash basis. That means এটার অ্যাকাউন্ট ট্যাক্স বেস নীল, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট পুরো 1,000। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল একটা অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস, দেন ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। ভেরি সিম্পল। আর ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের থেকে কিভাবে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট হয় এটা তো আর শেখানোর কিছু নাই, রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে হবে। এবার পরেরটাই যান, প্রত্যেকটা মিলতে বাধ্য। আপনি ওই নর্মাল শেখেন, এত জটিল করেন না ডেফার্ড ট্যাক্স। ট্রেড রিসিভেবল have a carrying amount of 10,000 assuming the related revenue has already been taxed in tax purpose. তার মানে এটা কি বুঝলেন? তার মানে যে এই যে ট্রেড রিসিভেবল আপনি 10,000 দেখাচ্ছেন, এইটার এই পার্টিকুলার ট্রেড রিসিভেবলের অ্যাকাউন্টিং আর ট্যাক্স সেম। অ্যাকাউন্টিং এক ট্যাক্স সেম কিভাবে? তার মানে হলো কোনো ডিফারেন্স আপনার, বুঝতে পেরেছেন? অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল বেসিস, ট্যাক্সও অ্যাক্রুয়াল বেসিস এই ক্ষেত্রে, তাহলে টেম্পোরারি ডিফারেন্স নেই। আমি কি বুঝাইতে পেরেছি? অ্যাকাউন্টিং
যখনই রেভিনিউ হয়েছে তখনই সেটাকে রেভিনিউ হিসাবে অ্যাক্রুয়াল বেসিসে রিকগনিশন করছে। তাহলে ট্যাক্সও সেম পলিসি অ্যাপ্লাই করছে, ট্যাক্স ক্যাশ বেসিসে যায়নি। তাহলে কি এখানে টেম্পোরারি ডিফারেন্স থাকবে? হোয়াট ডু নো থিঙ্ক? স্যার, নো। No, স্যার। ইভেন আমাদের লও কিন্তু এরকমই, আমাদের লও কিন্তু সেম। no, sir. রেভিনিউর ক্ষেত্রে কিন্তু অ্যাক্রুয়াল বেসিস, রেভিনিউ ওই ক্যাশ রিসিভের উপর ডিপেন্ড করে না রেভিনিউ রিকগনিশন। তাহলে এই যে ট্রেড রিসিভেবল, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস সেম, নো টেম্পোরারি ডিফারেন্স। এই যে দেখেন, দেয়ার ইজ নো টেম্পোরারি ডিফারেন্স এন্ড নো ডেফার্ড ট্যাক্স। লোন রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 8,000, দ্য রিপেমেন্ট অফ লোন উইল হ্যাভ নো ট্যাক্স কনসিকুয়েন্স। এখানেও কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। কারণ লোন যে রিসিভ করবেন, রাইট, লোন রিসিভেবল, এইটা যখন আপনি পেমেন্ট করবেন, এই রিপেমেন্ট কোনো দেশের কোনো ট্যাক্স লয় কিন্তু এই রিপেমেন্ট কখনো এক্সপেন্স, অ্যাডমিসিবল এক্সপেন্স হিসাবে কনসিডার করে না, কারণ এটা তো এক্সপেন্স না। আপনি একজনের কাছে লোন নিচ্ছেন, লোন ফেরত দিচ্ছেন, কারেক্ট। সুতরাং এটার কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। তাহলে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে আমি বুঝলাম না। ওই একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে এইভাবে মানে এই করলে তো সময় পাবেন না আপনি আর পড়ার অন্যগুলা। কনফিউজিং একটা ল্যাঙ্গুয়েজ স্যার থাকতে আমরা পারে, চেষ্টা এটা তো। করি সামনে আগাতে পারি। এটা আইসিডব্লিউ, এটা আইসিডব্লিউর বিভিন্ন কনটেক্সট থেকে নেওয়া, রাইট। সেকেন্ড হচ্ছে হলো আইসিডব্লিউ কিন্তু কাকে কপি করে? আইসিডব্লিউ হচ্ছে হলো আইএসবি কে কপি করে, অর্থাৎ ডেফার্ড ট্যাক্সের যে স্ট্যান্ডার্ডটা আছে ওই স্ট্যান্ডার্ডটাকে ইলাস্ট্রেট করে এখানে আনছে। আমি বুঝাতে পারছি? স্ট্যান্ডার্ডটাকে ইলাস্ট্রেট, স্ট্যান্ডার্ড তো কিছু বেগ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, রাইট। সেটাকে আপনি মানে সেই ল্যাঙ্গুয়েজ পড়ে পাই টু পাই করে বুঝতে হবে, ওটাও বোঝানো যাবে, ওটাও ইলাস্ট্রেট করে বোঝানো যাবে, রাইট। বাট ওটাকে বেশি ফোকাস করার দরকার নেই। রাদার আপনি ওই ফর্মুলাতে যান, রাইট, ফর্মুলাতে যাবেন, দেখবেন সব ইজি হয়ে যাবে। এই দেখেন, দ্য ফলোইং কেস শো অ্যান্ড এক্সপ্লেইন টেম্পোরারি ডিফারেন্সেস। Current liabilities include accrued expenses with a carrying amount of 2,000. The related expense will be deducted for tax purpose on a cash basis. তার মানে কি বুঝলেন? এই যে লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে ট্যাক্স বেস নীল, তার মানে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, দ্যাটস অল, হয়ে গেল। Current liability includes accrued expenses with a carrying amount of এত, the related expense has already been deducted for tax purpose. তার মানে অলরেডি ট্যাক্স ওটাকে অ্যালাউ করছে। তাহলে কোনো এখানে কোনো টেম্পোরারি এখানেও ডিফারেন্স কিন্তু নাই স্যার। সেম, এখানেও কিন্তু সেম অ্যাকাউন্টিং আর ক্যারিং, অ্যাকাউন্টিং আর ট্যাক্স সেম পলিসি ফলো করে। তার মানে কোনো টেম্পোরারি ডিফারেন্স নেই। মানে এই এক্সপেন্সটা যখনই ঘটছে, অ্যাকাউন্টিং ওটাকে এক্সপেন্স বলছে, ট্যাক্সও এটাকে এক্সপেন্স বলছে, নো টেম্পোরারি ডিফারেন্স। গট মাই পয়েন্ট? জি স্যার। এই তো, তাহলে এইভাবে যদি আপনি বুঝেন তাহলে তো আপনার ডেফার্ড ট্যাক্স কখনোই বাদবে না। ক্লিয়ার? ট্যাক্স বেস আর ক্যারিং অ্যামাউন্ট দুটাই ইকুয়াল, এটাই তো বুঝাই। ট্যাক্স বেস আর ক্যারিং অ্যামাউন্ট দুটা ইকুয়াল এই কারণে, দুইটা লয় মানে আপনার আইএফআরএস এবং ট্যাক্স ল সেম অ্যাকাউন্টিং ফলো করছে, অর্থাৎ দুটাই অ্যাক্রুয়াল বেসিসে অ্যালাউ করছে এটাকে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি দ্যাটস স্যার। ওয়াই কোনো ক্যারিং অ্যামাউন্ট নেই। ওকে জি স্যার। ওকে, এই যে দেখেন, নো ডেফার্ড ট্যাক্স অ্যারাইজেস, এই যে নো টেম্পোরারি ডিফারেন্স, নো ডেফার্ড ট্যাক্স। তা আপনারা যদি ওই ফর্মুলাটাকে দেখেন, বুঝছেন, তাহলে আপনার ডেফার্ড ট্যাক্সের কোনো কিছুই বাদবে না। বাট এখন একটা জিনিস হচ্ছে হলো আপনাকে ই করতে হবে, সেটা হচ্ছে হলো টেম্পোরারি ডিফারেন্স আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। সেটার জন্য কিন্তু রেলিভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানা প্রয়োজন। সব ক্ষেত্রে আবার রেলিভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডও প্রয়োজন এরকম না, কিছু কিছু ক্ষেত্রে আছে ভেরি নর্মাল, অ্যাক্রুড এক্সপেন্স, তারপরে হচ্ছে হলো আপনার রেভিনিউ, রেভিনিউ যে বিষয়গুলো আছে এইগুলো তো মানে নর্মাল ই থাকে। তারপরে অ্যাসেটের যে বিষয়গুলো আছে, কারেক্ট, বা নর্মাল লাইবিলিটির যে বিষয়গুলো আছে। এখন আবার IS-19 এর সাথে যদি আপনার ডেফার্ড ট্যাক্স যায় তখন তো আপনার পারবেন না, কারণ IS-19 তো আপনি জানেন না কিভাবে হয়, কারেক্ট, এবং ওইটার ডেফার্ড ট্যাক্সের ট্রিটমেন্ট আর একটু অ্যাডভান্স। আবার IFRS 2 এর সাথে ডেফার্ড ট্যাক্স আছে, ওগুলা আমরা অ্যাডভান্স লেভেলে শিখাই, কারেক্ট। আবার এই যে আমি আজকে শিখাবো আপনাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, তাহলে এটার সাথেও কিন্তু ডেফার্ড ট্যাক্স আছে। তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যদি আপনি জানেন তাহলে ডেফার্ড ট্যাক্স জানবেন, বেশি সিম্পল। এই যে এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দিছে, এ কোম্পানি পারচেজ অ্যান অ্যাসেট কস্টিং 1,500 at the end of 2018, the carrying amount
1000. The accumulated capital allowance are এত and the current tax rate এত। It's very simple. Very simple. The accumulated capital allowance হলো 900। তার মানে কি, কস্ট যদি এত হয়, এর থেকে 900 বাদ দেন, তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট পেয়ে যাবেন। তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 600 600। হোয়ার ইজ স্যার এই অ্যাকাউন্ট সরি অ্যাকাউন্টিং ক্যারিং স্যার অ্যামাউন্ট না, অ্যাকাউন্টিং ট্যাক্স ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স ট্যাক্স বেস, বেস সরি ট্যাক্স বেস হলো 600, হোয়ার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হলো 1000। 400 টাকা তাহলে স্যার 400 ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, এই তো এইভাবে শিখবেন আপনি। 400 টাকা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের সাথে রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে 25%, মানে 100 টাকা হচ্ছে হলো আপনার ডেফার্ড ডেফার্ড ট্যাক্স ট্যাক্স লাইবিলিটি। লাইবিলিটি। দ্যাটস অল। এই যে দেখেন 100 টাকা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। দ্যাটস অল। আপনার এইভাবে যদি আপনি শিখেন জি স্যার তাহলে ক্লিয়ার। কোনো ভুল হবে না, রাইট? ওকে স্যার। এই যে একটা অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কিভাবে এই যে মুভ করে, এগুলো মানে কোনোভাবেই ভুল হবে না। যে ক্যারিং অ্যামাউন্ট, মানে ইনিশিয়ালি ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস সেম ছিল, আস্তে আস্তে করে ক্যারিং অ্যামাউন্ট কমছে, যেভাবে ট্যাক্স বেস তার থেকে কম কমছে, রাইট? মানে অর্থাৎ ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছিল বছরের শুরুর দিকগুলোতে, ট্যাক্স ডেপ্রিসিয়েশন কি ছিল, কম ছিল, আর অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বেশি ছিল। তাহলে এইভাবে করে আপনার টেম্পোরারি ডিফারেন্স আসছে, রাইট? সেই টেম্পোরারি ডিফারেন্সটা ট্যাক্সেবল না ডিডাক্টেবল, এটা তো ভেরি সিম্পল। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে হলো অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ লেস দ্যান ট্যাক্স বেস, তার মানে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সেস। ভেরি সিম্পল, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সেস মিন্স ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, অ্যাসেট ক্রিয়েট করছে, শেষ। এখানেও ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করছে, অ্যাসেটের যতটুকু মুভমেন্ট হবে সেটাই যে এক্সপেন্স বা ইনকামে যাবে। এই যে দেখছেন যতটুকু মুভমেন্ট হয়েছে সেটা এক্সপেন্স বা ইনকামে গেছে। তো এইভাবে করে আমাদের ডিফার্ড ট্যাক্স আসলে কোনো জটিল জিনিস না। আপনারা প্লিজ সিম্পলিফাই, ডোন্ট ক্রিয়েট এনি কনফিউশন ইয়োরসেলফ। প্রবলেম গুলো বেশি সলভ করলে মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে। অবশ্যই প্রবলেম, এখানে প্রবলেম, অনেকগুলো প্রবলেম আছে। এই ইলাস্ট্রেশন গুলো সলভ করেন না আপনি, তাহলেই দেখবেন আপনার কত ইলাস্ট্রেশন দেওয়া আছে এখানে। এখানে ইলাস্ট্রেশনের পরে সেলফ টেস্ট কোশ্চেন আছে, এইগুলো সলভ করেন। যে ম্যাটেরিয়ালস দিচ্ছে এটা আইসিএডব্লিউ এর ম্যাটেরিয়ালস, রাইট? আইসিএডব্লিউ এর কোনো একটা বোর্ড থেকে দিয়েছি, রাইট? সুতরাং আপনি এই ম্যাটেরিয়ালস গুলো সলভ করেন না, এখানে অনেক কোশ্চেন আছে। এবং আপনাদেরকে যে স্ট্যান্ডার্ড গুলো পড়ানো হয় বইতে, ওই স্ট্যান্ডার্ড গুলো দিয়ে আছে। এবং আমি কিছু কোশ্চেনও দিয়ে দিয়েছি এখানে, দেখেন সলিউশন সহকারে, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার এই কোশ্চেন গুলো সলভ করেন না ভাই। তার মেইন কথা হচ্ছে ফর্মুলা, যদি আমরা অ্যাসেট মেথড ইউজ করি রাইট রাইট তাহলে রাইট। খুব ইজি হবে বুঝতে। আর যদি আমরা ইনকাম স্টেটমেন্ট এবং অ্যাসেট মেথড ভুলে ফেলি তাহলে পরে আমাদের জীবন শিখতে পারবো না, কারেক্ট কারেক্ট। কোনটা পাল্টা হয়ে আচ্ছা যাবে। এই যে আমি দেখেন, আগে এই যে দেখেন একটা ডেট ইনস্ট্রুমেন্ট, Humbert owns a debt instrument with nominal value of 2 million. The fair value of the financial instrument, এই যে এটা বুঝতে গেলে তো আপনাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বুঝতে হবে, রাইট? This is related to another accounting standard. Instrument at the company's year end, এটার ফেয়ার ভ্যালু ছিল কত? 1.8 million. Humbert has determined that there is a deductible temporary differences 200,000. Humbert intend to hold the instrument until the maturity date and expect that এত will be paid in full. That means that the deductible temporary differences will reverse in full. Correct. Humbert has, in addition, 60,000 of taxable temporary differences that will also reverse in full 2015 or 25, whatever. The company expect that the bottom line that the tax return to show the tax loss 40,000, assuming that the tax rate is 20%. তাহলে এইটা বুঝতে হলে আপনাকে একটু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বুঝতে হবে। কারণ এই যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটাকে আপনার কোন এসে ক্লাসিফাই করছে সেটা আপনাকে বুঝতে হবে, রাইট? তাহলে ডেট ইনস্ট্রুমেন্ট, একটা স্ট্যান্ডার্ড রিলেটেড, এটা তো প্রবলেম। রাইট 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 রাইট।
এটা এই জন্য প্রবলেম হয়ে যায়। এই জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ ডিফার্ড ট্যাক্স তো সব স্ট্যান্ডার্ডের ভিতরে আলোচনা করা আছে, বুঝছেন? সব স্ট্যান্ডার্ডের ভিতরে আলোচনা করা হচ্ছে। তা আপনারা এটা একটু দেখেন, অলরেডি যে স্ট্যান্ডার্ড গুলো মানে মানে কোনো পার্টিকুলার স্ট্যান্ডার্ডের সাথে যেগুলো রিলেটেড না সেগুলো আগে বুঝেন, রাইট? যেমন অ্যাক্রুড এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, এগুলো তো কোনো পার্টিকুলার স্ট্যান্ডার্ডের সাথে ওইভাবেই না, এগুলো এগুলো দেখলে বুঝতে পারবেন। কিছু আছে আসলে স্ট্যান্ডার্ড স্পেসিফিক, সেই ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ডটা আসলে জানতে হবে, নাহলে তো আপনি ওইভাবে সলভ করতে পারবেন না। ওকে, ক্লিয়ার? তা এই স্ট্যান্ডার্ড গুলো সবই আপনাদের আছে। যেমন এখানে এখানে এই কোশ্চেনটা অ্যান্সার, কোশ্চেন নাম্বার 2, এই যে এখানে যদি দেখি, Moldovan company entered into a long-term contract to build a motorway in that country. During the year ended at the entity recognized 4 million of income on the contract, even though it is not expected to receive the related cash until the year end. Under the tax law of this jurisdiction, companies are charged tax on cash receipt basis. The tax rate for the companies in Moldova was 30% in the year of Eto, but their government has vetoed in favor of the reduction to এত percent in 2000, মানে পরের বছর এটা মানে এটা ইনকাম ট্যাক্স রেট চেঞ্জ করছে। There is currently discussion of the rate dropping to 28% in 2015, but as yet there is no agreement. What rate of tax should be used to determine the deferred tax balance? এটা রেটটা জানতে চাচ্ছি। 29 হবে স্যার, 20? 29 স্যার। আচ্ছা, but the government has vetoed in favor of reduction to এত in 2000। আচ্ছা, এটা কোন সালে আমরা এই করতেছি? 31st December 2003 ধরলাম, 2023, রাইট? বাট 2023 তে ওই জুরিডিকশনের ট্যাক্স রেট ছিল 30%। Government has vetoed in favor of the reduction of এত in এত, but there is currently discussion the reduction dropping to এত in এত, but কিন্তু এটা কোন সালে জানতে চেয়েছে এটা ট্যাক্স রেট? মানে এখানে স্যার ডেফার্ড ট্যাক্সের রেটটা কোন সালের অ্যাপ্লিকেবল হবে, যেহেতু ডেফার্ড আচ্ছা, ট্যাক্সের এস্টিমেশন। তাহলে এটা কোন সালেরটা হবে বলেন? স্যার 2004 এরটা হবে। 2024? কেন 2024 এরটা হবে? কারণ এইটা তো অলরেডি গভর্নমেন্ট একটা ইয়া দিয়েছে, ভোটিং করছে, এই অ্যামাউন্টের একটা ভোটিং করছে এবং রিডাকশন করবে 29% মোটামুটি প্রবাবল। Absolutely correct, right? $29% হবে, রাইট? কারণ আপনি তো এটাতেই আপনি বেনিফিটটা পাবেন, রাইট? মানে আপনার এখানে যে টোটাল 4 মিলিয়ন আসলে রিকগনিশন করছেন ইনকাম হিসেবে, বাট এই ইনকামটাকে এখন ট্যাক্স ইনকাম বলবে না, ইনকাম বলবে যখন ক্যাশ রিসিভ করবেন, কারেক্ট? ওকে, তাহলে এখানে যে রিসিভেবল থাকবে সেটা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, আর ট্যাক্স বেসিস নীল। তাহলে কোনো একটা অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ট্যাক্স থাকলে আর ট্যাক্স বেস নীল থাকলে এটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করা। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স মিন্স ডিফারেন্ট ট্যাক্স লায়াবিলিটি। তাহলে এই লায়াবিলিটিটা আপনি কোন রেটে ক্রিয়েট করবেন? কারণ যে রেটে আপনার ট্যাক্স দিতে হবে ওই রেটে তো ক্রিয়েট করতে হবে ডেফিনেটলি। 29% ইজ রেলিভেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তা এটাই স্যার মোটামুটি যেহেতু ডেফার্ড ট্যাক্সের আলোচনা। প্লিজ কারো কোনো কোশ্চেন স্যার থাকলে এখানে তো বলেছে, হ্যাঁ, এখানে তো আসলে বলছিল যে even though it is not expected to receive the related cash until the year end 2025, so 25 এর আগে তারা কোনো ক্যাশ রিসিভ করবে না। সো যেহেতু ক্যাশ বেসিসে ট্যাক্স ক্যালকুলেশন হয়, তো 25 এর রেটটা হবে না।
না, 25 এর রেটটা কেন হবে? 25 তো মানে এখনো অ্যাপ্রুভড হয়নি। আপনি দেখেন। বাট ক্যাশ বেসিসে তো ওটা অ্যাপ্রুভ হয় নাই, বাট না না, এটা তো নট মানে কোন একটা আনসার্টেনি। The current discussion of the rate dropping to এত in 25, but as yet there is no agreement, কোনো এগ্রিমেন্ট নাই, ডিসকাশন চলছে, রাইট? ধরেন আপনি কোন একটা লতে, আমি একটু ক্লারিফাই করে দিই। ফর এক্সাম্পল, এটা কত সাল? এটা হলো আপনার 2024, রাইট? তা 2024-এ ফাইন্যান্স বিল কখন আসে? ফাইন্যান্স বিল আসে জুনে, রাইট? জুনে আসে না ফাইন্যান্স বিল? জি জি স্যার। ওটা অ্যাক্ট হয় কিন্তু জুলাইতে, কারেক্ট? জি 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 জুলাইতে এসে অ্যাক্ট হয়। তা কোন একটা কোম্পানির ইয়ার এন্ড হচ্ছে হলো 30 জুন। 30 জুনে, জুনের আগে, জুনের 15 তারিখে হয়তো ফাইন্যান্স বিল আসছে। তা সেখানে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তা ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে, বিলে চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা কিন্তু অ্যাক্ট হয়নি। যে যে কারণে ওটা এখনো অ্যাক্ট হয়নি, তাহলে আপনাকে ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট করতে হবে আগের যে রেট থাকবে ওটা দিয়ে। আমি কি বুঝাইতে জি পেরেছি? স্যার। জি জি। তাহলে আপনার এইটা তো রেলিভেন্ট না, এটা তো এখনো মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ না। তার মানে কি বিলটা কিন্তু, বিলে যা থাকে 100% হুবহু কিন্তু ওটা অ্যাক্ট হয় না, কিছু চেঞ্জ আসে কিন্তু, তাই না? তো বাই দ্য ওয়ে, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার লাস্ট ক্লাসে হচ্ছে একটা ম্যাথ নিয়েছিলেন, ওইটা একটু যদি রিভিউ করে দিতেন, যে আজকে রিভিউ করে দেওয়ার কথা ছিল, তাহলে হয়তো পুরো ক্লিয়ার হয়ে যেত আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট ক্লাসের এই ম্যাথটা আমরা দেখি, হ্যাঁ? ডেফার্ড ট্যাক্স একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, সরি। ওকে, আমরা তাহলে লাস্ট ক্লাসের ম্যাথটা সলভ করি, হ্যাঁ? ওকে, অ্যাকাউন্টিং ক্যারি অ্যামাউন্ট ট্যাক্স বেস, এই এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টিং ক্যারি অ্যামাউন্ট ট্যাক্স বেস, ট্যাক্স রেট, ট্যাক্সেবল অর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লাইবিলিটি, এইভাবে করে আপনাকে একটা টেবুলার শিট তৈরি করতে হবে, রাইট? মানে প্রেজেন্টেশন যাতে সুন্দর হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা লাইন এভাবে লিখবেন ওরকম না, যাতে একজন এক্সামিনার দেখলে বুঝতে পারে যে না, আপনার এখানে খুব সুন্দর কনসাইজ ফরম্যাটে আপনি করছেন। আইসোলেটেড ভাবে কোনো অ্যান্সার করবেন না, এটার জন্য আইসোলেটেড, এটার জন্য আইসোলেটেড, এটার জন্য আইসোলেটেড, নো। একটা জায়গায় সুন্দর টেবুলার করে অ্যান্সার করবেন। তা আমরা দেখি এখানে কি এইগুলো ছিল। পিকিউআর লিমিটেড, এটা একটা কোশ্চিন যেটা জুলাই আগস্ট 2022-তে আসছে। PQR Limited reported the following activities and result at a time of finalizing its financial statement for the year ended 31st December 2021. So what are this information ascertained here? Advertising cost incurred BT 15 million. The cost is to be allowed as tax deduction over 5 years from 2021 to 2025. তার মানে কি অ্যাডভার্টাইজিং কস্ট 15 মিলিয়ন ইনকার হয়েছে, তাহলে এই 15 মিলিয়ন আপনি এক্সপেন্স হিসাবে চার্জ করে দিয়েছেন, এর মধ্যে ভাগ করে দিতে হবে। এক্সপেন্স হিসাবে চার্জ করে দিয়েছেন। হোয়ারএজ ট্যাক্স আপনাকে বলেছে এই এক্সপেন্স গুলো অ্যালাউ করবে 5 বছর ধরে। দিস কস্ট উইল বি অ্যালাউড অ্যাজ ট্যাক্স ডিডাকশন ওভার দ্য 5 ইয়ার্স ফ্রম 2021 টু 25। তার মানে 21-এ আপনি অনলি 3 মিলিয়ন অ্যালাউবেল এক্সপেন্স পাবেন। তাহলে এখানে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট নীল, কারেক্ট? কারণ অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টটাকে, এটাকে আপনি অ্যাডভান্স এক্সপেন্স বলতে পারতেছেন না, বাট ট্যাক্স ট্যাক্স বেসিস কত? 12 মিলিয়ন, রাইট? 12 মিলিয়ন। তাহলে আচ্ছা, লেটস পুট দ্য নাম্বার হিয়ার। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ নীল, রাইট? ট্যাক্স বেস 15 15
ডিভাইডেড 5 ইন্টু 4, রাইট? 5 বছরের ভিতর না, তাহলে 12 মিলিয়ন। তাহলে এই ফিগার গুলা এখানে সব টাকা মিলিয়ন, রাইট? স্যার ওই যে অ্যাকাউন্টিং ক্যারি অ্যামাউন্টটা নীল কিভাবে হলো স্যার একটু? হ্যাঁ, বুঝাচ্ছি। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স বেস, ট্যাক্স রেটে দিব না, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সেস, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট অর লায়াবিলিটি। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট এই জন্য নীল হয়েছে, অ্যাকাউন্টিং এই বছরেই পুরো কস্টটাকে এক্সপেন্স হিসাবে চার্জ করে দিছে। অ্যাকাউন্টিং এটা অ্যামোর্টাইজ করেনি 5 বছরের মাঝে। বুঝাতে পেরেছি? ধরেন আপনার একটা অ্যাডভার্টাইজিং কস্ট করছেন, রাইট? জি স্যার। অ্যাডভার্টাইজিং কস্ট আপনার কিছু বিলবোর্ড লাগাইছেন বা কিছু আপনার টেলিভিশনে আপনার ই করছেন, কি বলে, ফ্রিকোয়েন্সি কিনছেন, রাইট? এগুলা টেলিভিশনে আপনি ই দিচ্ছেন, তা এইগুলা ফর এক্সাম্পল 1 এর জন্য কিনছেন। তা এখানে আপনি কত কত টাকাতে কিনছেন? 15 মিলিয়ন টাকা। 15 মিলিয়ন টাকা দিচ্ছেন, তাহলে এই বছরে তো আপনার বুক করে দিতে হবে এক্সপেন্সটা আইফারএস অনুযায়ী, রাইট? জি স্যার। হোয়ারাস ট্যাক্স বলছে যে এটা আপনি অ্যালাউয়েবল এক্সপেন্স পাবেন বাট 5 ইয়ার্স ধরে। তাহলে এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থাকবে? কারণ অ্যাকাউন্টিং কিন্তু আপনি এক্সপেন্স বলতেছেন, এটা কি অ্যাসেট বলতেছেন না, পুরোটাই ও এক্সপেন্স চার্জ আচ্ছা করে আচ্ছা, দিতেছেন। বুঝতে পারছি। গট ইট? জি স্যার। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। কারেক্ট, এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করছে। আপনার ফর্মুলা হচ্ছে এসিএ লেস দেন ট্যাক্স বেস। রাইট রাইট রাইট, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। আর এখানে ট্যাক্স রেট কত ছিল? ট্যাক্স রেটটা একটু দেখি, আমরা কোশ্চেনের লাস্টে দেওয়া থাকে সাধারণত। এটা 30%। 30% হচ্ছে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট, রাইট? তাহলে ট্যাক্স রেট হচ্ছে 30%। সব ক্ষেত্রে 30% হবে এরকম না কিন্তু। আর এই যে টেম্পোরারি ডিফারেন্সটা আসছে, এটা হচ্ছে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, তাই না? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। আচ্ছা স্যার, তাহলে ট্যাক্স বেস। আমার একটা কোশ্চেন ছিল, এখানে তো আমি জাস্ট অ্যাসেট যেটা আমি এটা কি কাউন্ট করবো, এক্সেসটা এখানে নিব না, তাই তো? ওটা না না, তাহলে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হাউ মাচ? পুরোটাই। 12 মিলিয়ন ইনটু 30%। তাহলে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট, রাইট? এটা ইনটু এটা, এত মিলিয়ন ডিফার্ড ট্যাক্স অ্যাসেট, ডিটিএ, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। আর এটা হচ্ছে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, রাইট? জি। সাইডে ফর্মুলা লিখে দেন, একদম ডান পাশে ফর্মুলা লিখে দেন। এসিএ লেস দেন ট্যাক্স বেস। এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্স, ওকে, সংক্ষেপে লিখে দিলাম। $12 into 30%, 3.6 মিলিয়ন, রাইট? তাহলে এটা ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। ক্লিয়ার? সেকেন্ড আইটেম, trade receivable and other receivable amounted to 40 millions as on 31st December 2021, which includes unearned commission of BT 10 million. তাহলে ট্রেড এবং আদার রিসিভেবল এর ভিতর রয়েছে which includes unearned commission of BT 10 million. আচ্ছা, commission is taxable when it is earned by the company. আচ্ছা, ট্রেড এন্ড আদার রিসিভেবল না, সরি, আদার পেয়েবল, কারেক্ট। ট্রেড এন্ড আদার পেয়েবল অ্যামাউন্টেড টু 40 মিলিয়ন, এর ভিতর আনআর্ন কমিশন আছে যেটা হচ্ছে 10 মিলিয়ন, রাইট? তাহলে বাদ বাকিটা হচ্ছে কমিশন বাদে যেটা আছে, 30 মিলিয়ন হচ্ছে কমিশন বাদে। কমিশন ইজ ট্যাক্সেবল হোয়েন ইট ইজ আর্ন বাই দ্য কোম্পানি। তার মানে কি, এটা আইএফআরএস আর ট্যাক্স সেম, কিন্তু কমিশনের জন্য কমিশন ইজ ট্যাক্সেবল হোয়েন ইট ইজ আর্ন বাই দ্য কোম্পানি। এটা তো মানে আইএফআরএস তো সেম কথাই বলে, তাই না? হোয়াট ডু থিঙ্ক? জি স্যার। আইএফআরএস সেম কথাই বলে। তাহলে এই কমিশনের কারণে কোনো টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হবে না।
যদি তাহলে সত্তর আদার দেন লাখ কমিশন, প্লিজ আমার কথা বলতে দেন। আদার দেন কমিশন কত মিলিয়ন আছে? 30 মিলিয়ন। সেইটার ট্যাক্স বেজ হচ্ছে হলো ট্যাক্স বেজ অফ রিমেইনিং ট্রেড এন্ড আদার পেয়েবল ইজ 25 মিলিয়ন। 5 মিলিয়ন গ্যাপ। কারেক্ট। তাহলে এই কমিশনের জন্য আন কমিশন, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 10 মিলিয়ন, ট্যাক্স বেজও 10 মিলিয়ন। There is no temporary differences. Temporary differences nil. Nil. Right? কোনো deferred tax হবে না। ক্লিয়ার? রিমেইনিং যেটা ছিল অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 30 মিলিয়ন, ট্যাক্স বেস 25 মিলিয়ন। 25 মিলিয়ন। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। এটা কি হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস। হাউ মাচ? 5 মিলিয়ন হচ্ছিল ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্স, রাইট? তাহলে এটা কি করবে? ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট করবে। এই 5 মিলিয়ন ইন্টু 30% ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি। এটা মাইনাস দিবেন না স্যার? মাইনাস দিবেন না স্যার? হ্যাঁ দেন, সমস্যা নেই। রিট অফ টার্কি হবে। তাহলে পুরোটাই এইভাবে করে দেন। ডিফার্ড ট্যাক্স অ্যাসেট যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে হলো পজিটিভ। পজিটিভ রাখেন, আর লায়াবিলিটি মাইনাস রাখেন, সমস্যা নেই। তাহলে এটা মাইনাস রাখেন। তাহলে এই প্রথমটা হচ্ছে হলো পজিটিভ ছিল, এটাকে মাইনাস রাখেন। নো প্রবলেম। ওকে, নেক্সট। Other receivable amounted to 17 million as on 31st December 2021, which includes dividend receivable of 8 million. Other receivable এর ভিতর other receivable অ্যামাউন্ট কত ছিল? 17 মিলিয়ন। এর ভিতর ডিভিডেন্ড রিসিভেবল ছিল 8 মিলিয়ন। ডিভিডেন্ড ইনকাম was taxable when received basis at 20% in 2021। তার মানে বুঝতে পেরেছেন, ডিভিডেন্ড এটা অ্যাকাউন্টিং হচ্ছিল ট্যাক্স অনুযায়ী এটা হিসাব করতে হবে হচ্ছিল ক্যাশ বেসিসে। কিন্তু আইএফআরএস কি এই ক্যাশ বেসিস অ্যালাউ করে? অ্যানসার ইজ নো, অ্যাক্রুয়াল বেসিসে। মানে ডিভিডেন্ডটাকে সে ইনকাম হিসেবে রিকগনাইজ করছে। তাহলে এই ডিভিডেন্ড রিসিভেবলের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 8 মিলিয়ন, বাট ট্যাক্স বেস নীল। কারেক্ট? ট্যাক্স বেস অফ রিমেইনিং আদার রিসিভেবল, প্লিজ লিসেন টু মি। ট্যাক্স বেস অফ রিমেইনিং আদার রিসিভেবল মানে 9 মিলিয়ন। এই 9 মিলিয়নের ট্যাক্স বেস হচ্ছে হলো 6 মিলিয়ন। কারেক্ট? যেটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 9 মিলিয়ন। গট ইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওই 17 মিলিয়নের থেকে 8 মিলিয়ন বাদ দেন। 8 মিলিয়ন বাদ দিলে কত? 9 মিলিয়ন থাকে। তাই আগে আমরা ডিভিডেন্ড রিসিভেবলটা দেখি। ডিভিডেন্ড রিসিভেবলের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ছিল 8 মিলিয়ন, ট্যাক্স বেস নীল। যেহেতু ডিভিডেন্ড রিসিভেবল একটা অ্যাসেট, লাইবিলিটি। এই জায়গায় একটা ভুল হয়ে গেছে কিন্তু, বুঝছেন? আপনারা খেয়াল করেন না। ফাইন্যান্স কমিশন ঠিক আছে, এটা তো ট্রেড এন্ড আদার পেয়েবল ছিল। পেয়েবল এর যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস হয়, তাহলে তো সেটা তো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, রাইট? ডিফার্ড ট্যাক্স খেয়াল করেন না, এটা আমি পরে দেখলাম যে না, এটা ভুল হয়েছে। ডিফার্ড ট্যাক্স অ্যাসেট হবে, এটা ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। কারেক্ট? একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, রাইট? যখন দেখবেন কেয়ারফুলি করবেন। তাহলে ডিভিডেন্ডের উপর ট্যাক্স রেট আবার ডিফারেন্ট, 20%। রিলিভেন্ট ট্যাক্স রেট ইজ 20%, রাইট? তাহলে ডিভিডেন্ড রিসিভেবল হচ্ছে একটা অ্যাসেট, যে অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বাট ট্যাক্স বেস নীল। এইটা হচ্ছে আপনার লাইবিলিটি।
আচ্ছা, এটা তো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করছে, সেটা লিখতে হবে না? না লিখলেও হয়, এটা যেহেতু আপনি প্লাস দিচ্ছেন, প্লাসটাকে ডিডাক্টেবল বলতেছেন আর মাইনাসটাকে ই রাখতেছেন, সমস্যা নেই। তাহলে এইটা আপনার হচ্ছে যেহেতু অ্যাসেট, এইটা হচ্ছে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করতেছে, রাইট? হাউ মাচ? পুরো 8 মিলিয়ন, পুরো 8 মিলিয়নটাই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করতেছে। আর ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আপনাকে কি করবে? ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট করবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে কাইন্ডলি কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই। স্যার করার জন্য 8 মিলিয়নটা ট্যাক্স অথরিটির পার্সপেক্টিভ থেকে এটা নীল কেন হবে স্যার? ট্যাক্স অথরিটির পার্সপেক্টিভ থেকে এই জন্য নীল হবে, এই মুহূর্তে ট্যাক্স অফিস এই অ্যাসেটটাকে চিনে না, সে এই অ্যাসেটটাকে সে চেনে না, এই কারণে তো এটাকে সে অ্যাসেটই বলে না ট্যাক্স ল। আমি যখন স্যার ওই যে আইসিবি সাজেস্টেড অ্যান্সার থেকে সলভ করছিলাম এই কোশ্চেনটা, তখন দেখলাম সাজেস্টেড অ্যান্সারে তারা এটাকে ট্যাক্স অথরিটি এবং হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট দুইটাই কি সেম রাখছে। দ্যাট মিন্স হচ্ছে ভুল করছে, ওটা ওটা জি ভুল স্যার। হয়েছে, ওটা ভুল হয়েছে। আপনি এত দূর যাওয়ার দরকার নেই তো, আপনি একটু আগে আমরা যে আইসিডব্লিউ বইটা দেখলাম, ওই বইটা যান, ওই বইতে কোনো একটা অ্যাক্রুড কোন একটা আপনার কি বলবো, অ্যাক্রুড ইনকাম মানে বুঝেন তো, মানে অ্যাক্রুড ইনকাম কিন্তু রিকগনাইজ করতে হয়, সাথে সাথে অ্যাসেট রিকগনাইজ করতে হয়, রাইট? ওই অ্যাক্রুড ইনকাম যদি ক্যাশ বেসিসে ট্যাক্স বলে, তাহলে যতটুকু অ্যাক্রুড ইনকাম থাকবে পুরোটাই আসলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ট্যাক্স বেস নিল। তাহলে এখন আইফারএস 9 এটা এটা মানে সেম জিনিস, এটা একটা অ্যাক্রুড ইনকাম। এই অ্যাক্রুড ইনকাম ট্যাক্স হলো ক্যাশ বেসিস করে, ক্যাশ বেসিস করা মানে ওটার কোনো অ্যাসেট লাইবিলিটি কিছু থাকবে না, নীল। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। স্যার এটা আইফারএস 9 এর ইস্যু না স্যার? রিসিভেবল তো অবশ্যই আইফারএস 9 এর ইস্যু, বাট এটা মানে এত কমপ্লেক্স কোনো কিছু না। পুরো পুরো রিসিভেবল তো আইফারএস 9 এর ইস্যু, রাইট? বাট আইফারএস 9 এর ক্রিটিক্যাল কোন এরিয়া না। ওকে, রিমেইনিং আদার রিসিভেবল মানে 17 মিলিয়ন থেকে আপনি 8 মিলিয়ন বাদ দেন না ভাই, 17 মিলিয়ন, সরি 17 মিলিয়ন থেকে 8 মিলিয়ন বাদ দেন, যেটা থাকবে সেটা, রাইট? 9 মিলিয়ন। এইটার ট্যাক্স বেস বলছে 6 মিলিয়ন, 6 মিলিয়ন। তাহলে এইটার ট্যাক্স রেট আবার রিলেভেন্ট ট্যাক্সের ডিফারেন্ট। তাহলে এখানে যেহেতু এটা অ্যাসেট, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, দ্যাট মিন্স deductible temporary taxable temporary difference, right? Yes sir. Taxable temporary difference, and taxable temporary differences creates deferred tax liability. তাহলে এখানে লাইবিলিটির এখানে আপনি মাইনাস রাখেন, নো ইস্যু। আপনি যেভাবে প্রেজেন্ট করবেন সেভাবেই করতে পারবেন, আপনি অ্যাসেটটাকেও মাইনাস রাখতে পারেন, নো ইস্যু। তাহলে এটা deferred tax liability. Clear? Next. বুঝতে পেরেছেন তো সবাই, তাই না? অন 1st এপ্রিল আমার অ্যাকাউন্টিং ইয়ার কখন স্টার্ট আর কখন এন্ড, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর। অন 1st এপ্রিল 2021 PQR invested 40 million in a fixed deposit accounts for 1 year at 10% per annum, right? Interest will be received on maturity. তার মানে কি বুঝলেন যে ইন্টারেস্ট রিসিভেবল আছে, রাইট? ইন্টারেস্ট ওয়াজ ট্যাক্সেবল অন রিসিট বেসিস এট 10%, বাট ট্যাক্স হলো এটাকে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং করতে বলছে, কারেক্ট? তার মানে কি, এই যে ইন্টারেস্ট রিসিভেবল, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে ট্যাক্স বেস নীল, ভেরি সিম্পল। তাহলে এই 40 মিলিয়নের কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন? কত পার্সেন্ট? 10%, রাইট? তাও আবার ফুল ইয়ারের না, কিন্তু 9 মাসের। তাহলে আমি এখানে ক্যালকুলেট করে ফেলি, 40 মিলিয়ন ইন্টু 10%, রাইট?
ইন্টু 9/12, শেষ হয়ে গেল, 3 মিলিয়ন। 3 মিলিয়ন, রাইট? Whereas tax base is nil, interest receivable এর। আবার এটার রেলিভেন্ট ট্যাক্স একটু ডিফারেন্ট, 10%, তাই না? ট্যাক্স ছিল 10% করে। তাহলে এটা কি? ইন্টারেস্ট রিসিভেবল ইজ অ্যাসেট, অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস, দ্যাট মিন্স ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। তা আপনি তো শিখবেন হচ্ছে ওই ফর্মুলাতে, আপনারা জটিলতায় কোনো যাবেন না প্লিজ, ফর্মুলাতে শিখবেন সব। কারেক্ট? এখানে কি জটিল কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করছে? এখানে কিন্তু আপনার বইতেও এরকম, সরি কোশ্চেনেও জটিল কোনো কিছু নাই। এখন যদি আপনার টেকনিক্যাল কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড দেয়, তখন তো ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে জানতেই হবে, নইলে তো আপনি ডেফার্ড ট্যাক্স ওই আপনি টেম্পোরারি ডিফারেন্সই খুঁজে পাবেন, রাইট? স্যার একটা আমার একটা স্যার ডেফার্ড প্রশ্ন ট্যাক্স ছিল। লায়াবিলিটি, প্লিজ। স্যার প্রশ্ন হচ্ছে আপনার আইএফআরএস আইএস 16-এ আপনি যখন একটা অ্যাসেট আপনি বুকে দেখাবেন, ইনস্টলেশন করবেন, তখন থেকে ডিপ্রিসিয়েশন চার্জ হবে। তার মানে এই কথার ইন্ডিকেশন হচ্ছে যে আপনার ওই অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা প্রপোর্শনালি চার্জ হবে, যেই মাসে নিব ওটা পুরো মাস ধরে ওইভাবে নিব। কিন্তু ট্যাক্স রাইট, রাইট। কিন্তু স্যার পুরো ইয়ারটাই নিয়ে নেয়। এখানে এখানেও একটা ডেফার ট্যাক্স ক্রিয়েশন হয় আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ স্যার। ডেফিনেটলি, আমি জাস্ট কনফার্ম করার জন্য স্যার আপনাকে বললাম এটা। ডেফিনেটলি, রাইট। ঠিক আছে। না, ইউর ইজ ভেরি ভ্যালিড, ভেরি ভ্যালিড। থ্যাংক ইউ। Thank you. The next one. On 1st January 2020, a machine was acquired on lease for a period of 4 years at annual lease rental of 28 million, payable in advance. Payable in advance. আচ্ছা, interest rate implicit in the lease is 10%. Under tax law, payment are allowed on cash basis in the year of payment. তার মানে বুঝতে পেরেছেন? একটা মেশিন, যত পেমেন্ট করছে ওটা হচ্ছে রাইট, মানে ওই যে লিজ রেন্টালটা, ওই রেন্টালটা হচ্ছে হলো আপনার ট্যাক্স পারপাজে অ্যালাউয়েবল এক্সপেন্স, কারেক্ট? হোয়ারাজ আপনাকে অ্যাকাউন্টিং করতে হয় হচ্ছে হলো রাইট অফ ইউজ অ্যাসেট আর লিজ অব্লিগেশন দিয়ে। তাহলে আপনাকে নেট রাইট অফ ইউজ অ্যাসেট বা নেট লিজ অব্লিগেশন যেটা বেরোবে সেটা বের করতে হবে। সেটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেস নীল। ক্লিয়ার? স্যার পেয়েবল ইন অ্যাডভান্স এই শব্দটা কি বোঝালো স্যার? মানে এটা ওই যে 28 মিলিয়নের পরে যে লেখা পেয়েবল ইন অ্যাডভান্স। পেয়েবল ইন অ্যাডভান্স মানে কি? এটা অ্যাডভান্স দিয়ে দিতে হয়, ও আচ্ছা আচ্ছা, রাইট? স্যার এখানে তো ট্যাক্স পারপাজে পেয়েবল এবছরই দেওয়া পুরোটা উচিত। খরচ হয়ে গেছে। শোনেন, পেয়েবল ইন অ্যাডভান্স না, পেমেন্ট ইন অ্যাডভান্স। ওই ল্যাঙ্গুয়েজটা একটু মানে ভেগ ল্যাঙ্গুয়েজ দিছে। জি স্যার। পেয়েবল ইন অ্যাডভান্স স্যার কখনো এখানে হয়? ট্যাক্স পারপাজে তো পেমেন্ট হবে এটা, জি স্যার। পেমেন্ট ইন অ্যাডভান্স মানে আপনার পেমেন্টটা হচ্ছে বছরের শুরুতেই করে দিতে হয়। গট ইস পয়েন্ট? তার জি মানে স্যার। 4টা পেমেন্টের ভিতর একটা পেমেন্ট কিন্তু মানে লিজ কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হয়েছে। বুঝতে পারছি। গট ইট? স্যার তাহলে তো এই আপনাকে ইয়ারে হচ্ছে ট্যাক্স পারপাজে পুরোটা খরচ আকারে দেখা দিব, তাই না? ট্যাক্স পারপাজে বিষয়টা এরকম না। ট্যাক্স পারপাজে হচ্ছে হলো, হ্যাঁ ইয়েস, মানে যে বছরে আপনি যে বছরের লিজ রেন্টাল ওইটা ওই বছরের জন্য অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে কনসিডার করবে সে। তার মানে কি এই 1 বছরের জন্য আপনার একটা পেমেন্টই কনসিডার করবে সে। আপনি একসাথে 1 বছরের জন্য 2টা পেমেন্ট দিয়ে দিলেন না, ওটা কনসিডার করবে না। ট্যাক্স সেটা বলিনি, ট্যাক্স বলছে যেটা লিজ রেন্টাল হবে 1 বছরের জন্য কত টাকা লিজ রেন্টাল হবে। যদি 4 বছরের যদি 28 লাখ টাকা করে বা 28 মিলিয়ন করে হয়, তাহলে এই 28 মিলিয়ন হলো সে অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে কনসিডার করবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এখানে রাইট অফ ইউজ অ্যাসেট আর লিজ অব্লিগেশন বের করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দেখেন 1 জানুয়ারি 2020 সালে
লিজ অব্লিগেশন কিভাবে বের করছি? লিজ অব্লিগেশনটা বের করছি, এই যে 28 মিলিয়ন না, এই 28 মিলিয়ন গুলোকে টোটাল 3টা পেমেন্ট হবে, কারণ একটা পেমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে 3টা পেমেন্ট আমার ভবিষ্যতে দিতে হবে। এটা স্যার তাহলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছে। রাইট, সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছে। এটা ডিসকাউন্ট। হচ্ছে লিজ অব্লিগেশন, ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছে। এটা হলো লিজ অব্লিগেশন। এবার আসেন আরওই অ্যাসেট কিভাবে বের করব? এই লিজ অব্লিগেশনের সাথে অ্যাড করব যদি কোনো অ্যাডভান্স রেন্টাল থাকে। সেখানে অ্যাডভান্স রেন্টাল 28 মিলিয়ন ছিল, তাহলে এটা যোগ করছি। তাহলে এই আরওই অ্যাসেট আর লিজ অব্লিগেশন এই দুটা বের করছি কন্ট্রাক্টটা যেদিন ইনিশিয়েট হয়েছে সেই দিন। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এখান থেকে আমাকে 31 ডিসেম্বর 2021 সালে ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে। সেটা কিভাবে বের করছি দেখেন। আরওই অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট খুব ইজিলি বের করতে পারবেন, কারণ আরওই অ্যাসেট 2020 সালে 2000 এখানে দেখেন 2020 সালে কন্ট্রাক্টটা হয়েছে, আর আমি অ্যাকাউন্টিং করতেছি কি 2021 সালে, রাইট? জি 21 স্যার। সালে 31 ডিসেম্বর। তাহলে 1 বছর শেষে আরওই অ্যাসেটে এটা বেরোলো, তাই না? 1 বছর শেষে 1 বছর শেষে লিজ অব্লিগেশনের পরিমাণ কত 2 বছর পাইলেন? শেষে না এখানে 2020 এর সরি, জানুয়ারি 20 তো গেছে 21 এর। আচ্ছা 2 বছর শেষে না, 2020 তো 1 বছর, 2021 তো আর 1 বছর, 21 না এর না, 31 এটা ডিসেম্বর। এটা 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 আসলে 31 ডিসেম্বর 2020 সাল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। 1 বছর পরে কি সিনারিও হয় বুঝাইতে পারছি? আচ্ছা স্যার, এক কোশ্চেনে বছর দেওয়া পরে হচ্ছে কি সিনারিও, 2021, 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর পরে আপনার লাগবে, আমি পরে বুঝাচ্ছি। ওকে স্যার। কারণ আপনি অ্যামortization করতে হবে, তো আপনি একবারে 2 বছর করা যায় না অ্যামortization। বুঝাইতে পারছি? আপনি আরওই অ্যাসেট বের করতে পারতেছেন ইজিলি। ওকে, 2 বছর শেষে তাহলে কি আরওই হচ্ছে? কি স্যার? আরওই হ্যাঁ, ইলাবোরেশন ফর্ম, আরওই স্যার ইলাবোরেশন ফর্মটা কি? রাইট অফ ইউজ, রাইট অফ ইউজ, ওকে অবশ্যই, থ্যাংক ইউ। রাইট অফ ইউজ অ্যাসেট। এখন আসেন, তাহলে আরওই অ্যাসেট আমি বের করলাম। লিজ অব্লিগেশনে যখন যাব আমার 2টা ইয়ার বের করতে হচ্ছে, কারণ লিজ অব্লিগেশন আমি প্রথমে যেটা পেয়েছি হচ্ছে বছরের শুরুতে, কারেক্ট? এর সাথে আমি ইন্টারেস্ট কস্ট আমি করলাম 10% দিয়ে, কারেক্ট? তা 10% দিয়ে ইন্টারেস্ট কস্ট বের করে এটা পেলাম। ওকে, এইবার এইবার আমি সেকেন্ড ইয়ারে যে পেমেন্ট, সেই পেমেন্টটা লিজ পেমেন্ট, পেমেন্ট কত মিলিয়ন? 28 মিলিয়ন। গট ইট? তাহলে 1 বছর শেষে আমার ক্যারিং অ্যামাউন্ট কত দাঁড়ালো? ক্যারিং অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এটা প্লাস এটা 48 পয়েন্ট এত। এইটার উপর আবার আমার ইন্টারেস্ট চার্জ করতে হবে, তাই না? আমার কারণ 2 বছরের হিসাব তো, তাই না? ইন্টারেস্ট কমার্স এটার উপর কত পার্সেন্ট? 10%। 10%। ওকে, তাহলে এটা দিয়ে আমার কত আসতেছে? এইটা প্লাস এটা। নেক্সট পেমেন্ট কিন্তু জানুয়ারিতে যাই হবে। আমি অ্যাকাউন্টিং করছি 31 ডিসেম্বর, তার মানে আমার 31 ডিসেম্বরের লাইবিলিটি পজিশন ছিল এত, কারেক্ট? আর 31 ডিসেম্বরে অ্যাসেটের পজিশন ছিল আমার 48.82। তাহলে আমার নেট অব্লিগেশন কতটুকু আসতেছে? এইটা মাইনাস এটা 4.64। তাহলে এই নেট অব্লিগেশন, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেসিস নীল। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার না হওয়ারই কথা, কারণ আইফারএস 16 তো আপনাকে বুঝতে হবে। তাই এটা এখন ক্লিয়ার করার দরকার নেই, আমি ক্লিয়ার করতে গেলে স্যার সময় নষ্ট হবে আর কি স্যার। রাইট রাইট, 16 তো পরে পড়বই, মানে 16 পরে পড়বেনি, রাইট। তখন বিষয়টা ক্লিয়ার হবে ভালোভাবে। স্যার আইফারএস 16 করি, তারপরে
ট্রাই করবো, না পারলে আপনাকে এক্সাম হয়ে নিবো। সিলেবাস অনেক বড়। রাইট রাইট, সিলেবাস অনেক বড়, এটা বুঝতে পারছেন তাই না? সুতরাং 4.64। স্যার এখানে স্যার লাস্ট যে রিকোয়ারমেন্টটা স্যার 6 নাম্বার, হুম হুম। এইটা স্যার একটু কাইন্ডলি স্যার সলভ করে দেওয়া লাগবে। এটা অনেক ট্রাই করেছি বাট কেন জানি স্যার কোন একটা মিসিং মনে হচ্ছে। কাইন্ডলি স্যার ওইটা একটু টাচ করা লাগবে। হ্যাঁ লাস্ট অবশ্যই, রিকোয়ারমেন্ট। সব করবো, সমস্যা নেই, নো ওয়ারিস। কি ব্যাপার, এটা এই সাইডে যায় না কেন? ওকে, এটা ছিল তাই না? 4.64। তাহলে 4.64 এর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, নেট অব্লিগেশন আর ট্যাক্স বিজনেস নীল। তার মানে এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করছে, কারেক্ট? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স আপনাকে কি করবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, দিস ওয়ান ইনটু দিস ওয়ান। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, কারেক্ট? আচ্ছা, লাস্টে কি বলছে? লাস্ট ওয়ান কিন্তু প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের, এটা আপনারা পারবেন। অন 1 জানুয়ারি 2017, মানে আরো কয়েক বছর ব্যাক, আপনি 21-এর 31 ডিসেম্বরই করতেছেন, আর 2017 মানে 17, 18, 19, 20, 21, কারেক্ট, 5 বছর আগে। PQR acquired a plant at a cost of 2050 million, right? It has been depreciated on estate line basis over its full life of 6 years, right? 6 বছর ধরে আপনার এটা depreciate হবে। PQR is also obliged to incur decommission cost of VAT 50 million at the end of useful life of the plant. Applicable discount rate is 8%. That means এখানে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে কত টাকা আপনার ক্যাপিটালাইজ করতে হবে সেটা কিন্তু 5 জানুয়ারি 2017 আপনাকে নির্ধারণ করতে হবে। ওকে, আসেন এখন কি বলেছে দেখি। On 1st July 2021, PQR sold one of its 4 building for VAT 60 million. অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে একটা বিল্ডিং বিক্রি করে দিয়েছে 60 মিলিয়ন। দিস বিল্ডিং ওয়ার অ্যাকোয়ার্ড অন 1st জানুয়ারি। এটা কিন্তু আলাদা, বিল্ডিংটা কিন্তু আলাদা, আগেরটা ছিল প্ল্যান্ট। এই বিল্ডিংটা কিনা হয়েছিল 1 জানুয়ারি 2017 সালে, যেটার কস্ট ছিল 10 কোটি টাকা, 100 মিলিয়ন, হিসাবে ইউজফুল লাইফ অফ 30 ইয়ার্স। তাহলে এখানে তো আসলে ডিফার্ড ট্যাক্সের কোনো নাই, তাই না? কারণ বিল্ডিং যারা সেল করে দিয়েছেন, কারেক্ট, বিল্ডিং যারা সেল করে দিয়েছেন 60 মিলিয়ন, এটার তো আর কোনো ডিফার্ড ট্যাক্স আসবে না, কারণ এটা তো আর 31 ডিসেম্বরে ছিল না। স্যার কিন্তু এই বছরে তো হচ্ছে ট্যাক্স পারপাজে তো কোনো ডেপ্রিসিয়েশন হবে না, বাট অ্যাকাউন্টিং পারপাজে তো ডেপ্রিসিয়েশন 6 মাসে দেখাতে হবে না, এই ডিফারেন্সটা। অ্যাকাউন্টিং পারপাসে অবশ্যই 6 মাসে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। দেখেন যে ডিফারেন্সটা এরাইজ হচ্ছে, এটার কোনো দেখেন, ইমপ্যাক্ট থাকবে না না। না না, দেখেন আমি আপনাকে বুঝাই। আপনি ইনকাম স্টেটমেন্টে একটা জিনিসের ডেপ্রিসিয়েশন দেখাইছেন 6 মান্থ, রাইট? ট্যাক্স পারপাজে কোনো ডেপ্রিসিয়েশন দেখাননি, এটা কিভাবে আপনার ডেফার্ড ট্যাক্স আসে? কারণ আপনার তো 31 ডিসেম্বরে এটার কোনো অ্যাসেট নাই, কারণ ওই 31 ডিসেম্বরে কিন্তু আপনি অলরেডি 31 ডিসেম্বর আসার আগেই ওই অ্যাসেটটাই ডিরিকগনিশন করে দিয়েছেন। তাহলে এখানে আমার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি আছে 31 ডিসেম্বর? আপনাকে তো 31 ডিসেম্বরের পজিশনটা বের করতে হবে। আপনার যদি সলিউশনে ওটা দেওয়া থাকে সলিউশন ভুল আছে, তো অ্যাকাউন্টিং ওকে নীল তো স্যার। স্যার, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট নীল হবে 31 অ্যাকাউন্টিং ডিসেম্বর। ক্যারিং অ্যামাউন্ট নীল, কারণ আমার 31 ডিসেম্বরে তো কোনো কিছু ছিল না। আপনাকে তো এটা অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিট বের করতে বলিনি, আপনাকে বের করতে বলছে হলো ডেফার্ড ট্যাক্সের ট্রিটমেন্ট। অ্যাজ এর ডেটে আপনার কিছু ছিল না,
রাইট? ওকে স্যার। আপনি যদি অ্যাকাউন্টিং প্রফিটের কথা বলেন, ঠিক আছে, অ্যাকাউন্টিং প্রফিট এত বেড়েছে, আর ট্যাক্স প্রফিট আপনার যদি বের করতে হয় সেটা ঠিক আছে, সেটা এক জিনিস। আর এটা কিন্তু ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আর লাইবিলিটি ক্রিয়েট করা, যে জিনিস আপনার এক্সিস্ট করে না সেই জিনিসের সাথে আপনার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কিভাবে আসবে? দিস বিল্ডিং আর অ্যাকোয়ার্ড at a cost 100 million is have a useful life of 30 years. এটা কোনো বিষয় না। এটাতে আপনার এটা থেকে কি বেরোবে? এটা থেকে বেরোবে যে এখান থেকে কোনো গেইন বা লস হয়েছে কিনা। ইয়েস, কোনো গেইন বা লস হলে সেখানে ক্যাপিটাল গেইন হতে পারে, ক্যাপিটাল গেইন হয়নি এখানে, তাহলে আপনার নর্মাল গেইন হয়েছে, তাহলে নর্মাল গেইন হলে সেটার উপর ট্যাক্স থাকবে, বিজনেস রেটে ট্যাক্স হবে। সেটা হচ্ছে আপনি যখন ট্যাক্স কম্পিটিশন করবেন সেখানে আসবে। ক্লিয়ার? এবার আসেন পরে কি বলছে, দ্য ডিসমেন্টেলিং কস্ট উইল বি অ্যালাউড ফর ট্যাক্স পারপাস হোয়েন পেইড। মানে যখন ওই যে 6 বছর পরে যখন ডিসমেন্টেলিং কস্টটা পেমেন্ট করা হবে তখন এটা আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স হিসেবে ক্লেম করতে পারবেন। ট্যাক্স ডিপ্রিসিয়েশন রেট ফর অল ওন ফিক্সড অ্যাসেট ইজ 10% অন রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে ট্যাক্স ডিপ্রিসিয়েশন হচ্ছিল 10% করে। ফার্দার ফুল ইয়ার্স ট্যাক্স ডিপ্রিসিয়েশন ইজ অ্যালাউড ইন দ্য ইয়ার অফ পারচেজ while no depreciation is allowed in the year of disposal. Applicable tax rate is 30%. ওকে, তাহলে আমরা এটা সলভ করি। এটা প্রথমত হচ্ছিল সেকেন্ডটা, যেহেতু অ্যাসেটটা এক্সিস্ট করে না, সুতরাং এখানে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টও নেই 31 ডিসেম্বরে, ট্যাক্স ক্যারিং অ্যামাউন্টও নেই। আপনারা এখানে কি বলছে দেখেন, কম্পিউট দ্য ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি অর অ্যাসেট টু বি রিকগনাইজড ইন দ্যাট। আপনারা তো এখানে হ্যাঁ ট্যাক্স ইনকাম কত সেটা বলেন বের করতে, সেটা যদি বলতো সেটা তো অ্যাকাউন্টিং এর বিষয় না, সেটা তো আবার অন্য চ্যাপ্টারে চলে যেত। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, ট্যাক্স বুঝতে প্রফিট পারছি। বের করতে বললে ওটা আসতো, ট্যাক্স প্রফিট তো এখানে বের করতে বলেন। ওকে, সো লেট আস ক্যারি আউট দ্য সলিউশন। আচ্ছা আমরা দেখি সলিউশনটা কিভাবে আমরা করব। সরি, প্লান্ট, তাহলে প্লান্টের ক্যারিং অ্যামাউন্ট আমাকে বের করতে হবে। প্লান্টের ক্যারিং অ্যামাউন্ট বের করতে গেলে আগে প্লান্ট কত টাকাতে কিনছি, প্লান্টের কস্ট ছিল 250 মিলিয়ন, রাইট? টাকা মিলিয়ন, কস্ট ছিল এরকম, রাইট? সাথে এটা কোন ডেটে, এটা কিন্তু 1 জানুয়ারি 2017 সালে, কারেক্ট? এবার প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট এটা কিভাবে বের করলাম, এই যে 50 মিলিয়ন, এটা তো 6 বছর পরে হবে, কারেক্ট? এবং ডিসকাউন্টিং রেট বলে দিচ্ছে 8%, 8% হচ্ছিল আপনার ডিসকাউন্টিং রেট, রাইট? এই যে ডিসকাউন্টিং রেট 8%, এটা পেমেন্ট করতে হবে 6 বছর পরে, তাহলে এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলাম। ট্যাক্স পারপাজে এটা এখন অ্যালাউ হবে না, তার মানে এটা ট্যাক্স পারপাজে অ্যাসেটের ভিতরে আসবে না, যখন পেমেন্ট করবে তখন হবে। ক্লিয়ার? তাহলে অ্যাসেটটা যখন রিকগনিশন করছেন, এটার অ্যাকাউন্টিং বেস ছিল 281.51 মিলিয়ন, ট্যাক্স বেস ছিল 250 মিলিয়ন। ক্লিয়ার? এখন এটা চলে যেতে হবে 31 ডিসেম্বর 2021, তাহলে 31 ডিসেম্বর 2021 চলে যায়। 31 ডিসেম্বর 2021 আমি এটা কিভাবে বের করব? অর্থাৎ 6 বছরের ভিতর 17, 18, 19, 20, 21, 6 ইয়ার্স চলে গেছে, তাই না? মানে 5 ইয়ার্স চলে গেছে, তার মানে 1 ইয়ার আছে। ক্লিয়ার? জি স্যার। ট্যাক্স পারপাজেও সেম ওয়েতে বের করতে হবে, ট্যাক্স পারপাজে ইন্টু 0.09। ট্যাক্স পারপাজে কত বছর বলছে একটু দেখে নিন। ট্যাক্স পারপাজে বলছে 10% করে রিডিউসিং ব্যালেন্স মেথড, রাইট? মানে 10 বছর এটা কন্টিনিউ করবে। তাহলে এখন 5 বছর পরে এটার ক্যারিং অ্যামাউন্ট দাঁড়াচ্ছে
147.62। ক্লিয়ার? স্যার ওইটা যে 0.9 এটাতে মাল্টিপ্লাই করছেন ওই জিনিসটা একটু বুঝাবেন স্যার? ওই যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা যদি বেজ হয় 250, জি স্যার। আর যদি রিডিউসিং ব্যালেন্স মেথডে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করি 10% করে, তাহলে প্রথম বছরে আমার ক্যারিং অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত? 90%, রাইট? এইবার এই স্যার 90%-এর আবার আবার 10% হলো রিডিউসিং ব্যালেন্স মেথড হিসাবে ডেপ্রিসিয়েশন চলে আসছে, তাহলে আবার ক্যারিং অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? 90%, রাইট? 90, জি এইভাবে স্যার। করে আপনারা কন্টিনিউ করবে, রাইট? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? জি স্যার। 46টা কিভাবে আসছে ওইটা একটু যদি একবার, সরি 46.92, সরি 46.92 এটা কি 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ দিছে এটা? হ্যাঁ হ্যাঁ, 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ দিচ্ছি, মানে 6 বছরে 5 বছর চলে গেছে। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি ট্যাক্স বেস এই কস্টের ট্যাক্স বেস এবং অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট পেয়ে গেলাম, মানে অ্যাসেটের যে প্লান্টের আপনার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট এটা ছিল, আর প্লান্টের ট্যাক্স বেস ছিল এটা, রাইট? আপনাকে কিন্তু ওয়ার্কিং করে দিতে হবে, রাইট? এই ক্ষেত্রে এবার এখানে আপনাকে নর্মাল রেট নিতে হবে। তাহলে কি আসতেছে এখানে? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, রাইট? জি অ্যাসেট। This one minus this one. Deductible temporary difference, you create deferred tax asset. Right? Deferred tax asset. That's all. এর সাথে এই প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট, এটাও কিন্তু আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে কনসিডার হবে, রাইট? বুঝতে পারছি? তাহলে এই প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কতটুকু আর ট্যাক্স বেস কতটুকু? ট্যাক্স বেস কিন্তু নীল, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট যতটুকু আপনি ক্যালকুলেশন করছেন। তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কিভাবে বের করবেন সেটা আমি শিখাই দিচ্ছি। প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট, এটা কিন্তু শুরুতে এটা ছিল, রাইট? তাহলে এই শুরুতে যেটা ছিল সেটা তো এরকম রাখা যাবে না। প্রতি বছর কি হবে? প্রতি বছর বাড়তে থাকবে। কত করে? 1.08 করে, রাইট? তাই না? জি স্যার। 1.08, তাহলে টু দি পাওয়ার 5 তাহলে এইটা হলো প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্টের, এটা একটা লাইবিলিটি, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে আর ট্যাক্স বেস নীল। তাহলে লাইবিলিটি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে আবার ট্যাক্স বেস নীল, তাহলে কি করবে? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, রাইট? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। দ্যাটস অল। ডিফার্ড ট্যাক্স অ্যাসেট কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, যেটা ওই যে প্রথম স্যার যে ডিসমেন্টেলিং কস্ট যেটা না, ওইটা 17 তো মানে ডিসমেন্টেলিং তো 6 বছর পর করা লাগতেছে, তো ওই জাস্ট ওইটাকে প্রথমে ফিউচারটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসছেন, কারেক্ট ফিউচারে নিয়ে আসছেন না স্যার? কারেক্ট। আচ্ছা বুঝতে পারছি। এর ডিকমিশনিং করতে হয় না? আপনি আইএস 16 অনুযায়ী কি করবেন? আইএস 16 অনুযায়ী আপনাকে প্রত্যেক বছর ডিকমিশনিং করতে হবে। ডিকমিশনিং এক্সপেন্সটা ডেবিট হবে আর প্রভিশনটা আসলে ক্রেডিট হবে। তাহলে কি হলো? এই প্রভিশনটা তাহলে প্রতি বছরে যে পাওয়ার দিয়ে একবারে আমি আবার 5 বছর পরে নিয়ে গেলাম, জি স্যার। মানে এখন প্রেজেন্টে নিয়ে আসলাম, রাইট? জি স্যার। মানে ওই 17 প্রথমে বের করছিলাম আসলে 1 জানুয়ারি 2017, সেটাকে এখন 31 ডিসেম্বর 21 নিয়ে আসলাম, কারেক্ট? জি স্যার। তাহলে দেখেন কোশ্চিন কিন্তু এত সহজ আসবে না প্রফেশনাল লেভেলে। অর্থাৎ আপনাকে অ্যাকাউন্টিং টেকনিক্যাল যে নলেজ গুলো এগুলো রাখতে হবে আর মাথা ঠান্ডা করে অ্যান্সার করতে হবে। কত মার্কের কোশ্চেন ছিল স্যার এটা? কত? 12 15 মার্ক মার্ক হতে পারে, স্যার, 15 12 মার্কস। ছিল 12 ছিল, হ্যাঁ 12 এর জন্য আপনাকে করতে হবে। প্রায় 20 মিনিটের স্যার। মধ্যে এটা করা বেশি হয়ে গেছে লিজের জন্য, লিজের পার্টটা অনেক
টাইম নিয়ে নেবে। না না, লিজের পার্ট, আপনি লিজের পার্ট যদি ভালো করে জানেন তাহলে এটা কোনো টাইমিং, আপনাকে তো আইপ্লাস 16 জানতে হবে, তাহলে তো এটা, আমি তো এটা অনেক কথা বলে তারপরে আমি সলভ করতেছি, এটা যখন আপনি সলভ করবেন তখন তো সময় লাগবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে পরীক্ষার সময় যে আমি যে অঙ্কটা যেভাবে করব, ফরম্যাটটাকে মাথায় নিয়ে নিব, যে ফরম্যাটটা মানে প্র্যাকটিস করে করে অবশ্যই মাথায় নিয়ে অবশ্যই জাস্ট ফরম্যাটে যে অবশ্যই, সংখ্যাগুলো বসাবো না। কারেক্ট, কনসাইজ ফরম্যাটে বসাবেন, আপনি মিলিয়নে দিবেন এগুলো সব। বুঝতে পারছি। ইভেন ইভেন আমি আরো কিছু টেকনিক বলি, ধরেন কিছু কোর্সিন আছে, রাইট, ফর এক্সাম্পল কনসোলিডেশনে আসছে, কনসোলিডেশনে আপনারা যে ফিগার গুলো দিছে এটা 9 ডিজিট 10 ডিজিটের, জি স্যার। নেভার, ইউ শ্যাল নেভার পুট ডাউন দিস 9 ডিজিট 10 ডিজিট ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, তাহলে ওই কনসোলিডেশন করতে করতে আপনার 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, কারণ জি ওখানে স্যার। অন্তত 30টা আপনার ক্যাপশন আছে, 30টা ক্যাপশনে যদি আপনি 10 ডিজিট করে লিখতে যান তাহলে আপনি কি পরীক্ষা দেবেন বলেন? You shall convert this 10 digit into million, right? জি স্যার, বুঝতে Got my পারছি। point? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। You must do it. আপনি যদি এই এই জিনিসগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায়, মানে এই সিচুয়েশন গুলো আপনি মিলিয়নে কনভার্ট করে নেবেন, মিলিয়নের পরে আপনি 2 ডিজিট রাখবেন, দ্যাটস অল। ইয়েস স্যার। ওকে, so that's all for deferred tax and IS-12. I think you have understood the entire session. Now we shall switch to discuss IFRS 9 and IS-32. That is the আমরা কি একটা accelerated ব্রেক পেতে financial পারি না আমাদের instrument. এটা শুরু করার আগে? শিওর, তাহলে আমরা 15 মিনিটস একটা ব্রেক নিই, হ্যাঁ? শুনতে পাচ্ছেন তাই না? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমরা তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শুরু করব। তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। Financial instrument. Actually, there are 3 accounting standards that discussed about financial instrument. First one, IFRS 9, that solely represents financial instrument only, and it discusses financial instrument, its classification, measurement basis, and how the financial asset and financial liability should be accounted for. All of the things discussed in IFRS 9. Along with this, financial instrument presentation, there is separate accounting standard, that is IS-32, that discuss about financial instrument presentation, right? IS-32. And your syllabus broadly cover these 2 accounting standard, that means IFRS 9 and IS-32, right? And there is another accounting standard, that is IFRS 7, financial instrument disclosure. This mostly theoretical part, and we should be more focused on IFRS 9 and as well as IS-32. Okay, so let us kick off. Financial instrument, you might have heard the name of financial instrument, and you might have some rudimentary knowledge of financial instrument, and the caption of balance sheet that especially included in financial instrument. For example, receivable, payable, right? Or investment, cash and cash equivalent. All of the caption of financial statement are financial instrument, right? এখন তাহলে আমরা আসি, ফার্স্ট অফ অল, যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এই স্ট্যান্ডার্ডটা আপনাদের কাছে, মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টের কাছে এটা একটা নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সুতরাং ফার্স্টে একটা কোশ্চেন আসতে পারে যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্বারা কি বুঝেন আপনারা, ফাইন্যান্সিয়াল কোন ইনস্ট্রুমেন্ট গুলাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলবেন, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন ক্যাপশন গুলোকে আপনি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের অন্তর্গত হিসাবে কনসিডার করবেন। তো এখানে IFRS 9 ডেফিনেশন দিয়েছে, আপনাদের বইতেও এগুলো আছে সব, রাইট? এগুলো বোর্ড থেকে নিয়ে আসা
বা মূল স্ট্যান্ডার্ড থেকে এগুলো আসছে। কারেক্ট? এই যে আপনাদের বইটা আমি অন করছি, বাট বইতে যেভাবে লেখা আছে এইভাবে পড়ে আপনার বোঝা বা মানে একটা কনসাইজ নলেজ নেওয়া, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। তা আমি চেষ্টা করব ওভারঅল ওভারঅল একটা সুন্দর কনসাইজ একটা ফরম্যাটে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা প্রেজেন্ট করা, যেটা আপনি বুঝতে পারলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে ইভেন এই প্রফেশনাল লেভেল না, অ্যাডভান্স লেভেলও প্রবলেম হবে না আশা করি। দেখেন এখানে আগে অনেক কিছু লেখা আছে, ওটা মানে খুব একটা রিলেভেন্ট বিষয় না, যেগুলো আমি আলোচনা করলাম এগুলো, যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কোন কোন স্ট্যান্ডার্ডের ভিতরে আছে। এখানে অতিরিক্ত একটা আছে হলো ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, এটা আসলে রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা আলাদা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা আসলে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের সাথে রিলেটেড না, এটা অন্য স্ট্যান্ডার্ডের সাথে রিলেটেড। দ্যাটস ওয়াই এটার নাম আমি বলিনি অ্যাভারেজ 30। এখন আসেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ডেফিনেশন, এখানেও যেভাবে আছে আপনার বইতেও ঠিক একইভাবে আছে। যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হচ্ছে হলো একটা কন্ট্রাক্ট থাকবে, যেটা এক পক্ষের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট তৈরি করবে, আর এক পক্ষের জন্য আইদার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অথবা ইকুইটি ইকুইটি হবে। যেমন একটা কোম্পানি যদি মার্কেটে শেয়ার এবং বন্ড দুইটাই মার্কেটে ইস্যু করে থাকে তার ফাইন্যান্সিং এর জন্য, তাহলে যে কোম্পানি ওই শেয়ার বা বন্ড কিনবে তার জন্য কিন্তু ওইটা শেয়ার কিনলে বন্ড কিনলে দুইটাই ফাইন্যান্সিয়াল অ্যাসেট হবে। আর যে কোম্পানির শেয়ার কিনতেছে ওই কোম্পানির জন্য কিন্তু শেয়ারটা হচ্ছিল তার জন্য ইকুইটি, আর যদি বন্ড কিনে বন্ড ইস্যু করে থাকে সেটা হচ্ছিল তার জন্য লাইবিলিটি। তাহলে দেখেন এই যে সেল বাই হচ্ছে, এখানে কিন্তু একটা কন্ট্রাক্ট থাকতেছে, রাইট? সেই কন্ট্রাক্ট এক পক্ষের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট তৈরি করছে, আর এক পক্ষের জন্য ইদার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অথবা ইকুইটি ইনস্ট্রুমেন্ট তৈরি করছে। কারেক্ট? ওকে স্যার। ক্লিয়ার, তাই না? এখন দেখেন এই আপনার বইতে যেগুলো আছে সেই জিনিসগুলাই কিন্তু এখানে আপনার হাইলাইট করবো আমি। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতর কি কি আছে? এখন তো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কি আমি জানলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতর আইএফআরএস বলছে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো হাউ ক্যাশ ক্রিয়েট এ কন্ট্রাক্ট? আমি শুরু থেকে প্রথম স্লাইডেই বলছি কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের একটা কন্ট্রাক্ট থাকবে, যে কন্ট্রাক্ট এক পক্ষের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট তৈরি করবে, আর এক পক্ষের জন্য ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অথবা ইকুইটি ইনস্ট্রুমেন্ট তৈরি করবে। ক্যাশ কিভাবে কন্ট্রাক্ট হয়? কারণ ক্যাশের একটা পারচেজিং ক্যাপাসিটি আছে, কারেক্ট? পারচেজিং পাওয়ার আছে। ক্যাশ ইকুইভ্যালেন্ট মোরাললেস তো অবশ্যই যে ব্যাংক ব্যালেন্স, এটা তো ব্যাংকে যে রাখতেছে তার জন্য এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আর যার কাছে রাখতেছে তার জন্য তো এটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, রাইট? এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। কিন্তু সোললি ক্যাশ and cash, how it is financial asset? Because it has purchasing power, right? Buy something. That means the holder of the cash has power to purchase something by exchange of the cash, right? So it is financial asset. আর ক্যাশের গায়ে কিন্তু একটা কথা লেখা থাকে, চাইবে মতো ইয়ার ভাগকে দিতে বাধ্য থাকবে। ইটস ক্রিয়েট ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট। ক্লিয়ার? এখন এখন আসেন ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি, অলরেডি ডিসকাস। লাস্ট আইটেমটা স্যার কি মিন করে অ্যাকচুয়ালি? সেটেল ইন দ্য এন্টিটিস ওন ইকুইটি। সেটেল ইন দ্য এন্টিটিস ওন ইকুইটি, সার্টেন কন্ট্রাক্ট সেটেল ইন দ্য, আমি কিন্তু এটা যাইনি এখন, আগে একটা করে যাই। এই যে এখানে আছে দেখেন, স্যার আমরা 1 বাই 1 দেখি স্যার। হ্যাঁ স্যার 1 বাই আপনি 1 আগে বলেন, তারপর স্যার আমাদের কোশ্চেন করার সুযোগ দিবেন স্যার, তখন আমরা কোশ্চেন করবো স্যার। এই তো আপনার অ্যাডভান্স চলে যাচ্ছেন আগের থেকে, এটা তো উচিত না। আচ্ছা আসেন, এখন আসেন ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি। অন্য কোনো এন্টিটির যদি ইকুইটি ইনস্ট্রুমেন্ট আপনার কোম্পানি কেনে তাহলে এটা আপনার কোম্পানির জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট। কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ, আপনার কোম্পানি ক্রেডিট সেল করছে, রিসিভেবল তৈরি হয়েছে, এই রিসিভেবল কিন্তু আপনার কোম্পানির জন্য কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ। ক্যাশ অথবা অন্য কোনো অ্যাসেট, আদার অর অ্যানাদার অ্যাসেট। ধরেন ওই কোম্পানির আপনার টাকা না দিয়ে অন্য কোনো অ্যাসেটও দিতে পারে, তাই না? অর অ্যানাদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট or exchange financial asset or financial liability under potential favorable condition. You have to understand these sentences.
or to exchange financial asset or financial liability under potential favorable condition. What does it mean? Have you ever heard the name of derivative? Of Yes, course. sir. In your financial management subject, it may be chapter 9 and 10. You have read about derivatives, right? In derivatives contract, how does derivative contract create asset for one entity and liability for another entity? That means if in case of derivative contract, if it is in favorable position, then it will create financial asset, right? ডেরিভেটিভ রিলেশনশিপ কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট? জি স্যার। ডেরিভেটিভের জন্য আলাদা অ্যাকাউন্টিং আছে, আমি সেই ডেরিভেটিভ অ্যাকাউন্টিং এ যাচ্ছি না, কারণ সেটা আপনার এই লেভেলে নাই, প্রফেশনাল লেভেলের বইতেও নাই, এটা অ্যাডভান্স লেভেলে পড়ানো। স্যার আমাদের ইয়ে আছে ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ডেরিভেটিভের অ্যাকাউন্টিং নেই, ডেরিভেটিভের রিলেশনশিপ এইগুলো আছে, প্রফিট লস বের করার মেকানিজম এখানে দেখাই। বাইরের ক্ষেত্রে স্যার হচ্ছে অ্যাসেট, আর স্যার সেলের কাছে হচ্ছে লাইবিলিটি। না 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 লাইবিলিটি অর ইকুইটি। না না না, স্যার না ওগুলো না, তো হচ্ছে যেটাতে অন্য আমি জিনিস, কন্ট্রাক্ট করছি অ্যাকাউন্টিং। এটা ভিন্ন। এটা এটা হয়নি আপনারা, আমি শিখাচ্ছি একটু পর। স্যার অ্যাসেট হচ্ছে আমার যে, না বিষয়টা এরকম না, পরে শিখাচ্ছে। বায়ারের কাছে অ্যাসেট, সেলারের কাছে লাইবিলিটি, বিষয়টা এরকম, বা সেলারের কাছে অ্যাসেট, বায়ারের কাছে লাইবিলিটি, বিষয়টা স্যার এরকম। আমি যে প্রাইসটা ঠিক করি, প্রাইসটা যদি মার্কেটে কমে যায় তাহলে আমার লাইবিলিটি বা প্রাইস বেড়ে গেলে তখন অ্যাসেট হয়ে থাকে। এটাও না, এটা আপনি পার্শিয়ালি করছেন। এখন আপনি কোন পজিশনে আছেন সেটা হলো ফ্যাক্ট। আপনি কি বিক্রি করতে চাচ্ছেন না সেল কিনতে চাচ্ছেন? ধরেন আপনি একটা প্রোডাক্ট, রাইট? প্রোডাক্ট 3 মাস পরে বিক্রি করবেন, কারেক্ট? তো এখন ভাবতেছেন যে 3 মাস পরে আমি যখন বিক্রি করতে যাবো এটার প্রাইস কমে যেতে পারে। মার্কেটে এখন কি এটার প্রাইস আছে 80 টাকা করে, 3 মাস পরে এটা 60 টাকা হয়ে যেতে পারে। এই জন্য আপনি একটা ডেরিভেটিভ গেলেন, ফিউচার কন্ট্রাক্টে গেলেন, ফিউচার রিলেশনশিপ, ফিউচার অথবা ফরওয়ার্ড, হোয়াট এভার, ফিউচারও কিন্তু একটা ডেরিভেটিভ, রাইট? ফিউচার কন্ট্রাক্টে গেলেন, গিয়ে কন্ট্রাক্টটা এমন রিলেশনশিপ তৈরি করবে, আপনার যদি এই প্রোডাক্টটার দাম 3 মাস পরে 60 টাকা হয়ে যায়, আপনি ফিজিক্যাল মার্কেটে যে 20 টাকা লস করতেছেন, ডেরিভেটিভে 20 টাকা বা তার কাছাকাছি গেইন করবেন, রাইট? জিরো বা ক্লোজ টু জিরো, রাইট? ক্লোজ টু জিরো। তাহলে দেখেন এখানে আপনার কি হচ্ছে, এই যে আরেকটা থার্ড পার্টির সাথে কন্ট্যাক্ট করছেন, সে 20 টাকা আপনাকে এই করবে, কম্পেনসেট করবে। তার মানে কি, ওইটা যদি ওইটার প্রাইস সত্যি সত্যি কমে যায়, ইন রিয়েল সেন্সে যদি ওইটা প্রাইস ধরেন 3 মাস আসেনি, 1 মাস পরে আপনার রিপোর্টিং ডেট আসছে, কমে গেছে, প্রাইস যদি কমে যায়, থার্ড পার্টির কাছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন। ফিজিক্যালি আপনি লস করতেছেন 10 টাকা, ধরেন 10 টাকা কমে গেছে, 10 টাকা লস করতেছেন, কিন্তু ওইটা কম্পেনসেট করবে থার্ড পার্টি। তার মানে কি, আপনি ফেভারেবল কন্ডিশনে আছে। ওই ক্ষেত্রে কি করা হবে জানেন? আগে হচ্ছিল ডেরিভেটিভে আগে সেল করে দেওয়া হবে, কারণ ওটা তো একটা ভার্চুয়াল সেল, রাইট? ওটা তো ফিজিক্যালি না। ধরেন আগে আপনি প্রোডাক্টটা সেল করে দিয়েছেন আসলে 80 টাকায়, রিপোর্টিং ডেট আসছে, রিপোর্টিং ডেটে এসে দেখলেন যে প্রোডাক্টের দাম হয়ে গেছে 70 টাকা, তাহলে ফিজিক্যালি কিন্তু আপনি 10 টাকা লস করে ফেলছেন অলরেডি, যদিও আপনি আরো 2 মাস পরে বিক্রি করবেন। কিন্তু ওই যে ডেরিভেটিভ আগে সেল করে দিয়েছেন 80 টাকায়, এখন কিনবেন 70 টাকায়, তাহলে কি 10 টাকা প্রফিট হয়ে গেল? বুঝাইতে পেরেছি? কিন্তু কন্ট্রাক্টটা কিন্তু এখনো এক্সিকিউট জি হয়নি, স্যার। কিন্তু আপনাকে তো প্রফিটটা দেখানো লাগবে। তাহলে প্রফিটটা দেখাতে হলে আপনার একটা অ্যাসেট তৈরি করতে হবে। তাহলে অ্যাসেট ডেবিট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ডেবিট, আর কি গেইন ফ্রম ডেরিভেটিভ কন্ট্রাক্ট আর গেইন ফ্রম ফিউচার, সেটা হলো ক্রেডিট হবে। তাহলে এইভাবে করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আপনাকে এইভাবে করে ডেরিভেটিভ কন্ট্রাক্ট আপনাকে অ্যাসেট তৈরি করতে পারে। এন্ড ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে কি, এটা লাইবিলিটিও ক্রিয়েট হতে পারে। যদি আপনি যা ভাবছিলেন তার উল্টাটা হয়েছে, 80 টাকাটা 90 টাকা হয়ে গেছে, তাহলে 90 টাকা হলে আপনি তো কি করছিলেন, আপনি 80 টাকায় আগে সেল করে দিয়েছেন, এখন কিনতে হবে তাহলে 90 টাকায়। সেল করছেন 80 টাকা, 90 টাকা কিনা মানে কি 10 টাকা আপনার লস। এই লসটা কাকে দিতে হবে? ওই ডেরিভেটিভ যে থার্ড পার্টির সাথে কন্ট্যাক্ট করছেন। গট দিস পয়েন্ট? আচ্ছা। তাহলে এইভাবে হচ্ছে ডেরিভেটিভ ফেভারেবল কন্ডিশনে থাকলে অ্যাসেট তৈরি হবে, আনফেভারেবল কন্ডিশনে থাকলে লায়াবিলিটি তৈরি হবে। ক্রিয়েট হবে। তাহলে এই যে দেখেন, এই যে জিনিসগুলো করলাম, আপনি যাতে এই জিনিসগুলো পড়ে এখান থেকে খুব সহজে বুঝতে পারেন। এই ইন দা মানিতে থাকলে সেটা অ্যাসেট ক্রিয়েট হবে, আউট অফ মানিতে থাকলে সেটা
লাইবিলিটি ক্রিয়েট করবে। তাহলে তাহলে অ্যাসেট লাইবিলিটি আপনি সবই বুঝতে পারবেন এখান থেকে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এইবার আসেন লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট। সার্টেন কন্ট্রাক্ট সেটেল ইন দ্য এন্টিটিস ওন ইকুইটি। ধরেন আপনার কোম্পানি একটা কন্ট্রাক্ট করছে যে টু বাই সাম অ্যাসেট by the exchange of its equity share, right? At a set price. Price is fixed. যে এত নাম্বার অফ ইকুইটি দেবেন, কারেক্ট? অমুক অ্যাসেটটা কেনার জন্য এত নাম্বার অফ ইকুইটি দেবেন। তো এখন আপনার ইকুইটির ভ্যালু যদি বেড়ে যায়, শেয়ারের প্রাইস যদি বেড়ে যায় মার্কেটে, তাহলে ইউ আর ইন আনফেভারেবল কন্ডিশন, রাইট? যে এই শেয়ার তো আপনি বাইরে আরো বেশিতে সেল করতে পারতেন। আর উল্টাটা যদি আপনার শেয়ার যদি প্রাইস ড্রপ করে, তাহলে আপনি ফেভারেবল কন্ডিশন আছে। তার মানে শেয়ার প্রাইস ড্রপ করছে, বাট ওই শেয়ার তো আপনি নাম্বার অফ শেয়ার তো ফিক্সড, ওই শেয়ার দিয়ে আপনি তার কাছ থেকে অন্য একটা অ্যাসেট নেবেন, রাইট? তাহলে এইভাবে করে মানে কোন একটা কন্ট্রাক্ট আপনার নিজের ইকুইটি দ্বারা সেটেল হলো, সেটাও আপনার অ্যাসেট ক্রিয়েট করে। তার মানে কি, লাইবিলিটি যদি যাই, এই দুইটা থাকবে, এই দুইটা থাকবে না, এই দুইটা থাকবে, জাস্ট এই অ্যাসেটের অপোজিট পক্ষে যে থাকবে তার জন্য আসলে লাইবিলিটি। বুঝতে পেরেছি? এই যে লাইবিলিটি দেখেন, কন্ট্রাকচুয়াল অব্লিগেশন টু ডেলিভার ক্যাশ, মানে ওই যে একজনের জন্য আসলে রিসিভেবল ছিল, ওই রিসিভেবলটাই কিন্তু আরেকজনের জন্য পেয়েবল, কারেক্ট? তার জন্য হচ্ছিল ওটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন টু ডেলিভার ক্যাশ। ক্লিয়ার? তারপরে আসেন ডেরিভেটিভ কিন্তু পোটেনশিয়াল ফেভারেবল কন্ডিশন একজনের জন্য ছিল, তাহলে অবশ্যই আরেকজনের জন্য পোটেনশিয়াল আনফেভারেবল কন্ডিশন হয়েছিল, তাই না? তার মানে থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি ওর জন্য কিন্তু এটা ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, ফাইন্যান্সিয়াল, একজন লস হবে। রাইট। তারপর সার্টেন কন্ট্রাক্ট সেটেল ইন দ্য এন্টিটিস ওন ইকুইটি, এটাও সেম। ওকে, ইকুইটি ইনস্ট্রুমেন্ট আপনারা জানেন যে লাইবিলিটি অ্যাসেটের থেকে লাইবিলিটি বাদ দিলে যেটা থাকে, যে রেসিডুয়াল পার্ট, সেটা হলো ইকুইটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডেরিভেটিভ, you know, the derivative, it's a very big part in your financial management course. Okay, just I wanna highlight some of the points here. Derivative is a financial instrument with all of the three following conditions. What are these? First one, fair value changes in response to change in one or more underlying variables. তার মানে যে বললাম যে ইনভেন্টরি বিক্রি করবেন 3 মাস পরে, তাহলে ইনভেন্টরিটা হচ্ছে আন্ডারলাইং ভ্যারিয়েবল। মানে ইয়ার এন্টিটি ইজ ভেরি মাচ কনসার্ন, দ্য প্রাইস উড বি ড্রপ, রাইট, আফটার 3 months. That's why your entity went for a separate contract, that is derivative contract. তাহলে এই যে ডেরিভেটিভ, ওই যে ফিজিক্যাল প্রাইস যে আপ ডাউন করবে ইনভেন্টরির, ঠিক সেম ভাবে ডেরিভেটিভের ইনভেন্টরি প্রাইসটা আপ ডাউন করবে। যদি ফিজিক্যালে বাড়ে, ডেরিভেটিভে ইনভেন্টরি প্রাইস বাড়বে। বাট এই যে ইনভেন্টরির যে সেল ভাই, এটা কিন্তু হবে না ডেরিভেটিভ, এটা কাগজে কলমে সেল ভাই হবে, রাইট? ফিজিক্যাল মার্কেটের মতো চলবে, রাইট? তার এগেনস্টে, তার একটা এগেনস্টে ডেরিভেটিভ একটা ভার্চুয়াল মার্কেট তৈরি হবে, এইভাবে বুঝেন। স্যার, আন্ডারলাইনিং ভেরিয়েবলস বলতে আমরা এখানে কি ইন্ডিকেট করি? ওই যে আন্ডারলাইং ভেরিয়েবলস হচ্ছে হলো আপনার ইনভেন্টরি, একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হতে পারে ফরেন এক্সচেঞ্জ রেট, আরেকটা এক্সাম্পল হতে পারে ইন্টারেস্ট রেট, কারেক্ট? ফরেক্স। These are underlying variables, right? Little or very little or no investment at the very beginning of the contract, right? And initially এটার ইনভেস্টমেন্ট জিরো হতে পারে, ভেরি স্মল হতে পারে, একটা কমিশন ফর এক্সাম্পল, স্মল অ্যামাউন্ট অফ কমিশন, রাইট? আর এটার সেটেলমেন্ট অবশ্যই একটা ফিউচার ডেটে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 3 month পরে আপনি ইনভেন্টরি সেল করতে যাচ্ছেন, রাইট? গট ইট? তাহলে বুঝতে পারলাম আমরা ডেরিভেটিভ কন্ট্রাক্ট কি। এখন যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট এর ক্লাসিফিকেশন কিভাবে করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আমি আবারও হাইলাইট করছি যে আমি জিনিসগুলো কনসাইজ ফরম্যাটে আপনাদের পড়াবো, বাট বিলিভ মি, এর বাইরে কোনো কিছু আপনারা এই চ্যাপ্টারে পাবেন না। আপনি যদি বুঝেন এই ক্লাস, এই জায়গায় অনেক কিছু লেখা আছে, এই জায়গায় লেখা আছে যেগুলো আপনি পড়ে উদ্ধার করতে করতে আপনার কোর্স শেষ হয়ে যাবে, পরীক্ষা কয়েকবার চলে যাবে। কিন্তু আপনি মানে ফোকাস অন দিস ক্লাস অ্যান্ড সলভ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন or interactive question or self test, আপনি কোথাও আপনি বাদবেন আপনার। in terms of knowledge, in terms of question understanding, it is different. It depends on your reading skill of English, right? But আপনার টেকনিক্যাল যে সাইডটা আছে, ওই টেকনিক্যাল সাইডে আপনি আপনার আটকাবে না। আচ্ছা, আসি আমরা এখন। একটা কোম্পানির ইনভেস্টমেন্ট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হলো শেয়ারে, আরেকটা হচ্ছে হলো ডিবেঞ্চারে। মানে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যে ইনভেস্টমেন্ট, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শেয়ারে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ডিবেঞ্চার ইনভেস্টমেন্ট। এখন আপনি আমাকে বলতে পারেন, স্যার শেয়ারে ইনভেস্টমেন্ট, ডিবেঞ্চার ইনভেস্টমেন্ট, এছাড়াও তো কোম্পানি এফডিআর ইনভেস্ট করে। ইয়েস, এফডিআর ইনভেস্ট করে, বাট এফডিআর ওয়ান কাইন্ড অফ ডিবেঞ্চার, রাইট? কারণ যে ব্যাংক ছাড়তেছে, ওই ব্যাংকের জন্য কিন্তু ওটা ডিবেঞ্চারের মতোই কাজ করে, ওটা লোন। ব্যাংকের জন্য ওটা লোন, ডিবেঞ্চারের মতোই। তাহলে আমি কি জানলাম? যে ইনভেস্টমেন্ট দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে শেয়ার ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ডিবেঞ্চার। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমি আলোচনা করব শেয়ার ইনভেস্টমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই আইএফআরএস 9 শেয়ার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক ধরনের ক্লাসিফিকেশনের, এক ধরনের সিস্টেম নিয়ে আসছে। ডিবেঞ্চার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সে একটা বিজনেস মডেল দিছে। এই বিজনেস মডেল এই বই পড়ে যদি আপনি বুঝতে যান, বই পড়ে এমন ভাবে আছে, এটা আপনার জন্য বোঝাটা একটু কষ্টসাধ্য। এখানে অবশ্যই বিজনেস মডেল আছে যে ডিবেঞ্চারে আপনি কিভাবে বিজনেস মডেল, এই যে বিজনেস মডেল দিয়ে কিভাবে আপনি করবেন সেটা আছে, রাইট? ডিবেঞ্চারের ক্ষেত্রে, রাইট? এটা ডিবেঞ্চারের ক্ষেত্রে আছে। ডেট ইনস্ট্রুমেন্ট ডিবেঞ্চারের ক্ষেত্রে আছে। তাহলে এই জিনিসগুলা মানে বোঝা একটু কঠিন হবে, বাট এখানে আমি যে এক্সাম্পল সহকারে বুঝাবো, আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে এগুলো খুব ইজি হয়ে যাবে, তখন আপনি বইটা পড়ে মজা পাবেন। তা ফার্স্টে আমরা শেয়ারের ক্ষেত্রে আসি, ওকে? তার আগে আমাকে ইলাস্ট্রেট করতে হবে জিনিসগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা, রাইট? যদি ইলাস্ট্রেশনটা ভালো করে বুঝতে পারেন, তাহলে এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না, রাইট? আসি আমরা ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার, মানে শেয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করব, ওকে? ক্লাসিফিকেশন বা মেজারমেন্ট বেসিস তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, আর অ্যামোর্টাইজ কস্ট। আমি আবারও বলছি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট অথবা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি ব্রডলি এর ক্লাসিফিকেশন তিন ভাবে হতে পারে: ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল, ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, আর অ্যামোর্টাইজ কস্ট। এইগুলোকে আবার মেজারমেন্ট বেসিসও বলে, ক্লাসিফিকেশন বা মেজারমেন্ট বেসিস। শেয়ারের ক্ষেত্রে, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই দুটো হবে। ইকুইটি শেয়ারের ক্ষেত্রে, ডিবেঞ্চার না কিন্তু, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমি আবার বলছি, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল আর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এই দুটার যে কোনো একটা হবে। ক্লিয়ার? এবং এটার উপর ডিপেন্ড করতেছে আপনি প্রফিট বা লস কোথায় দেখাবেন ইনকাম স্টেটমেন্টে। তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, রাইট? এখন আসেন, ধরেন আপনার কোম্পানি, যে কোম্পানিতে আপনি জব করেন, সেখানে শেয়ার ইনভেস্টমেন্ট আছে। এই ইনভেস্টমেন্ট গুলোকে কোম্পানি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে। 5টা কোম্পানিতে বা 10টা কোম্পানিতে ইনভেস্ট করছে। এর ভিতরে 5টা কোম্পানিতে ইনভেস্ট করছে, সে হলো লং টার্মের জন্য। যেখানে ইনভেস্ট করছে, ভালো ভালো কোম্পানির শেয়ার কিনছে, গ্রামীণ ফোন, তারপর আপনার রবির শেয়ার কিনছে, গ্রামীণ ফোনের শেয়ার কিনছে, ব্রিটিশ আমেরিকার টোবাকোর শেয়ার কিনছে, যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়, রাইট? এবং এটা লং টার্ম কোম্পানি ধরে রাখবে, ইন্টেনশন হচ্ছিল লং টার্ম হোল্ড করা। যদি লং টার্ম হোল্ড করার ইন্টেনশন থাকে, এটাকে বলা হয় অ্যাভেলেবল ফর সেল, রাইট?
লং টার্ম হোল্ডিং, তখন আপনি ক্লাসিফিকেশন নেবেন ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, রাইট? ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। আর কিছু শেয়ার কিনছে আপনার কোম্পানি হেল্ড ফর ট্রেডিং, অর্থাৎ এখন কিনছে 15 দিন, 1 মাস 2 মাস পরে বিক্রি করে দেবে, বা 3 মাস পরে বিক্রি করে দেবে। তাহলে ইন্টেনশন হচ্ছিল শর্ট টার্ম গেইন। আর এইখানে এই যে লং টার্ম, যেটা ইন্টেনশন হচ্ছিল লং টার্ম হোল্ডিং, কারেক্ট? তাহলে শর্ট টার্ম গেইন যদি ইন্টেনশন থাকে, সেক্ষেত্রে আপনি ক্লাসিফিকেশন করবেন ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ক্লিয়ার? আর যেখানে লং টার্ম, ওই যে গ্রামীণ ফোনের শেয়ার কিনছেন বা আপনার ব্রিটিশ আমেরিকা টোবাকোর শেয়ার কিনছেন, লং টার্ম ধরে রাখবেন ডিভিডেন্ড এনজয় করার জন্য, ওইটার ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু সেল। এখন আমরা একটা ইলাস্ট্রেশন দিই। কোন একটা শেয়ারের কস্ট পার শেয়ার টাকা 50, রাইট? এরপরে ইনভেস্টমেন্ট এক্সপেন্স পার শেয়ার টাকা 1 টাকা ইনভেস্টমেন্ট এক্সপেন্স আছে। মানে আপনি কিনতে কেনার সময় আপনার একটা কমিশন দিতে হবে, রাইট? একটি ব্রোকারেজ ফি। ব্রোকারেজ ফি, রাইট। এটা ধরেন আপনি 1 জুন 2023 তে করছেন, ইনভেস্ট করছেন, রাইট? সেখানে কস্ট পার শেয়ার ছিল 50 টাকা করে, ব্রোকারেজ ফি বা ইনভেস্টমেন্ট এক্সপেন্স 1 টাকা, 51 টাকা। আপনার যদি ইন্টেনশন থাকে এটা খুব শর্ট টার্মে সেল করে দেবেন, এটা 2 মান্থস বা 3 মান্থসের ভিতর সেল করে দেবেন। লেস দেন 1 ইয়ার্স কি স্যার আমরা শর্ট টার্ম ধরবো? না, লেস দেন 1 ইয়ার্স বলেনি। শর্ট টার্মের আসলে হেল্প ফর ট্রেডিং মিনস হচ্ছে হলো, মানে আপনি ইমিডিয়েট সেলের জন্য রাখছেন, আপনার মোটামুটি একটা প্রফিট আসলেই, ক্যাপিটাল গেইন মানে গেইন আসলে, মোটামুটি একটা গেইন আসলে আপনি সেল করে দেবেন, বিষয়টা এরকম। এখানে স্যার কোনো আমরা টাইম ফ্রেম উল্লেখ করেন, কোনো বুঝতে টাইম পারছি। ফ্রেম উল্লেখ করেন। ওকে, ওকে। শর্ট টার্ম গেইনের জন্য যদি এটা কিনে থাকেন, তাহলে অ্যাকাউন্টিং কিভাবে করবেন? এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ডেবিট করবেন পার শেয়ার 50 টাকা করে, রাইট? ইনভেস্টমেন্ট এক্সপেন্স ডেবিট স্যার ডেবিট 1 1 টাকা। টাকা, আর ব্যাংক ক্রেডিট 51, 51 রাইট? জি স্যার, এটা পারচেসের। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, সেম ইনভেস্টমেন্ট টাইম, যদি আপনার ইন্টেনশন থাকে লং টার্ম ধরে রাখবেন, কারেক্ট? হাউ ইজ দ্য অ্যাকাউন্টিং প্রসেস? লং টার্ম ধরে রাখার অ্যাকাউন্টিং প্রসেস, লং টার্ম ধরে রাখলে এটা কি ইনভেস্টমেন্ট, এখান থেকে আমি কপি করে নিয়ে আসি, ডেবিট হবে 51, তখন আর এই ইনভেস্টমেন্ট এক্সপেন্সটা থাকবে না, ব্যাংক ক্রেডিট হবে 51। ক্লিয়ার? ওকে, স্যার বলেন। স্যার আমরা যখন কোনো প্রতিষ্ঠানে এরকম দেখবো স্যার, অ্যাকাউন্টস দেখবো, সেক্ষেত্রে কি স্যার এখানে মেনশন থাকবে পাশে শর্ট টার্ম শেয়ার বা তারপর হচ্ছে লং সে টার্ম? মেনশন থাকবে না, বাট নোটসে থাকবে, নোটসে থাকবে, আচ্ছা আচ্ছা স্যার, ওইটাই। নোটসে থাকবে, মানে ডিসক্লোজারে থাকবে। ওকে স্যার। ক্লিয়ার এখানে ম্যান? তো জাজমেন্টটা কি স্যার কিসের উপর বেস করে জাস্টিফিকেশন দিবে যে শর্ট টার্ম না লং টার্ম? এটা কি ইন্টেনশন ম্যানেজমেন্টের? স্যার ম্যাথমেটিশন অবশ্যই 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 ইন্টেনশন, ম্যানেজমেন্টের ইন্টেনশন। রিমিজার্ড অ্যাট টাকা
55 পার শেয়ার। এ কত তারিখে হয়েছে? সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বরের রিপোর্টিং ডেট আসছে Yes, sir. 2023। 23 এই সময় এসে আপনাকে রিমেজারমেন্ট করতে হয়েছে। কত টাকা করে? 55 টাকা করে পার শেয়ার রিমেজারমেন্ট করছে। কারেক্ট। তাহলে এখানে কি এন্ট্রি দেবেন এবং পরেরটাই কি এন্ট্রি দেবেন আমরা দেখব। এখানে পিএনএল চার্জ করুন, এখানে তারপর করব হচ্ছে আপনি হাতে ওসিআইতে। রাইট, এখানে ইনভেস্টমেন্ট ডেবিট করলাম, কমার্স 5, রাইট। আর ক্রেডিট করব কি? গেইন অন ইনভেস্টমেন্ট, কারণ শেয়ারটা সেল করিনি এখন। স্যার এখানে শর্ট টার্ম উল্লেখ করে দিব গেইন শর্ট টার্ম উল্লেখ করার প্রয়োজন নেই। গেইন অন ইনভেস্টমেন্ট ক্রেডিট পিএনএল এ যাবে, রাইট। পিএনএল উল্লেখ করতে হবে, কারণ এটা ওসিআই পিএনএল না উল্লেখ করলে হবে না। পিএনএল ক্লিয়ার? এখন আসেন, সেম জিনিস যদি আমার লং টার্ম ইন্টেনশন থাকতো এই শেয়ারটা ধরে রাখা, তাহলে কি করতাম? স্যার শুধু ওসিআই স্যার ওইখানে ক্রিয়েট করে দিতাম স্যার। আচ্ছা, ওসিআই ক্রেডিট করলাম, হয়েছে? না স্যার এখন তো 4 টাকা করতে হবে তাহলে, মানে 55 রাইট, টাকা। জি স্যার, রাইট, 4 টাকা। অ্যাবসলিউটলি। এরপরে কিছুদিন পরে এসে সেল করে দিলাম, কারণ এখানে 15 অক্টোবর এসে 2023 সেল করলাম। এই ডেটে এসে সোল্ড এট টাকা 62 per share. How is the accounting process? Tell me. Bank debit. ব্যাংক ডেবিট 62, 62. Okay. Then, sorry, আর 62. ইনভেস্টমেন্ট করতে হবে স্যার তাহলে 55। Investment. 55 আর গেইন অন Investment ইনভেস্টমেন্ট হবে 7। credit 55. ফিফটি হবে না এটা? না, 55 টা আগে কাট অফে ছিল। 50 কেন হবে? 55 এ একবার রিমেজারমেন্ট করছেন না, বাদ বাকিটা হবে, তাই না? 7। 7 দেন এটা যদি লং টার্ম ইন্টেনশন থাকে তাহলে এটা তার স্যার ব্যাংক ডেবিট। ব্যাংক ডেবিট করলাম, দেন স্যার অ্যামাউন্টটা চেঞ্জ হবে আর কি, ব্যাংক ডেবিট ইনভেস্টমেন্ট ওখানে স্যার ওসিআই ক্রেডিট হবে। ইনভেস্টমেন্ট ক্রেডিট করলাম, এখানে ওসিআই হবে। জি স্যার, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। অ্যাকচুয়াল হয়ে গেছে না স্যার? পিএলএ যাবে না? পিএনএল এ যাবে, কারণ একটা জিনিস রিজার্ভ কখন রাখবেন? ওই আইটেমই যখন থাকবে না তখন কি রিজার্ভ রাখতে পারবেন? না স্যার, তাহলে তাহলে কেন আপনি ওসিআই বলতেছেন? আচ্ছা, is there any more accounting entries? আর কোন অ্যাকাউন্টিং এন্ট্রি আছে? স্যার একটা আছে স্যার, ওসিআই কি করতে হবে? নালিফাই করতে হবে। অ্যাবসলিউটলি কারেক্ট। ওসিআই কে নালিফাই করবেন কিভাবে বলুন? রিটেন আর্নিংস এ চলে যাবে। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে ওসিআই যে ইনভেস্টমেন্ট, এই যে 4 টাকা, এটা কি করব? ডেবিট রিটেন আর্নিংস এ নিয়ে যাব, রাইট? ডেবিট
রাইট? রাইট, দ্যাটস অল। চাহিদা 7, তাহলে স্যার চাহিদা 7 স্যার হচ্ছে এখানে কি 11। এটা করা যায় না যে 4 টাকা যেটা, এটা তো ট্যাক্স এর ইম্প্যাক্টটা যদি আমরা দেখি, তাহলে তো অ্যাকচুয়ালি এটার উপর গেইন হয়েছে আমার, কিন্তু আমার ট্যাক্সও দেওয়া হইলো না। তো এটা কি এভাবে করা যায় না যে রিটেন আর্নিংসে না নিয়ে গেইনে আমি দেখালাম হচ্ছে 7 4 11 টাকা, আর হচ্ছে ওই গেইন অন ইনভেস্টমেন্ট বসে ওইটা ডেবিট করে দিলাম? আপনি আপনার মতো করে চিন্তা করলে হবে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি যেটা ইফেক্ট হচ্ছে বলতেছে। স্যার 11 টাকা, আর আর 11 এখানে টাকায় আমি কি আসবে। বলছি আপনি ট্যাক্স ট্যাক্স কনসিডার করুন বলছি? ট্যাক্স তো ডিফারেন্ট জিনিস। আপনি তো আপনার মতো করে অ্যাকাউন্টিং চিন্তা করলে হবে না। স্যার এই এন্ট্রিটা ক্লিয়ার হইলাম না স্যার আর কি, হ্যাঁ, এই এন্ট্রিটা নিচের এন্ট্রিটা ক্লিয়ার হয়নি স্যার। নিচের এন্ট্রিটা ক্লিয়ার হল। কোন একটা অ্যামাউন্টের উপর, কোন একটা আইটেমের উপর যদি আপনি রিজার্ভ ক্রিয়েট করেন, অর্থাৎ ওসিআই ক্রিয়েট করেন, ওই আইটেমটাই যদি সেল হয়ে যায় তখন আর ওই রিজার্ভ আর থাকবে না। যেমন IS 16-এ প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট যদি রিভ্যালুয়েশন করেন, ওই অ্যাসেট যদি সেল করে দেন তখন কিন্তু আর রিভ্যালুয়েশন গেইন থাকবে না। তখন ওই রিভ্যালুয়েশন গেইনটা কি হয়, রিক্লাসিফাই হয়ে ইকুইটি রিটেন আর্নিংসে চলে যায়। তো 4 এটাও টাকাটা ঠিক আসলে সেম। কিভাবে স্যার? হ্যাঁ, সরি, 4 টাকাটা তো 4 টাকাটা আসলে কিভাবে আসলে ওইটা এই যে রিটার্ন রিজার্ভ 4 রাখছিলাম, টাকা এই যে কিভাবে যাবে? ইনভেস্টমেন্ট ডেবিট ওই করছিলাম, রিজার্ভটা আর ও আচ্ছা। আর এই যে হ্যাঁ ওসিআই ক্রেডিট করছিলাম, এই 4 টাকা। আলটিমেট ক্লিয়ার? ইফেক্ট কিন্তু 11 টাকাই আসবে আপনার রিটার্ন আর্নিংসে। যেটা গেইন রাইট, রাইট, ইনভেস্টমেন্ট রাইট, পিরিয়ডে রাইট। হিটে রিটার্ন আর্নিংসে 11 কিন্তু টাকা আসবে, 11 টাকায় 11 টাকা আসতেছে, হচ্ছে। রাইট। এই দুটা মিলে 11 টাকায় আসতেছে রিটার্ন। খুব সুন্দর, ক্লিয়ার? খুব সুন্দর মতো বুঝিয়েছেন। একশো দেখো। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার, ওকে, দ্যাটস গুড। এইটা হলো শেয়ার, বুঝছেন? শেয়ারে কিন্তু আসলে এর বাইরে কোনো জটিলতা নাই শেয়ারের ভিতরে। যদি শেয়ার থেকে কখনো ডিভিডেন্ড পান, সেটা যে কোনো শেয়ার হোক, এটা আপনার এই ওসিআই তে ক্লাসিফিকেশন হোক অথবা পিএনএল এ ক্লাসিফিকেশন হোক, ডিভিডেন্ড পেলে ওটা সবসময় পিএনএল এ ডিভিডেন্ড ইনকাম। ক্লিয়ার? তার একটা স্যার দিয়ে ডাইনে স্যার এক্সাম্পল দিয়ে স্যার দেখা যান স্যার, ডাইনে কাইন্ডলি একটু স্যার ডাইনে এটা এটা ভেরি সিম্পল। এরকম যে ডিভিডেন্ড পাইছেন এই শেয়ার যখন থেকে, করবে তখন মনে থাকবে আর কি ডিটেলসটা আর কি। এই শেয়ার থেকে ধরেন ডিভিডেন্ড পাইছেন, ডিভিডেন্ড রিসিপ্ট। ডিভিডেন্ড রিসিপ্ট টাকা 3 পার শেয়ার। তাহলে এটা কি হবে? এটা জানাল ভেরি সিম্পল। ব্যাংক ডেবিট ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট। এটা দুটোর ক্ষেত্রে সেম, রাইট? কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, ধরেন এটা এই শেয়ার কোম্পানির ইয়ার এন্ডিং ছিল ফর এক্সাম্পল 30th অফ সেপ্টেম্বর। 30th অফ সেপ্টেম্বরে 30th অফ সেপ্টেম্বরে সেপ্টেম্বর 2023 সালে তার ইয়ার এন্ডিং ছিল। কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, কোম্পানি ডিক্লেয়ার ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড, রাইট? ফাইনাল ডিভিডেন্ড 30% পার শেয়ার। এইটার ট্রিটমেন্ট কি করবেন? 30% মিনস ওই যে 10 টাকা শেয়ারে 30%, ফেস ভ্যালু হলো 10 টাকা শেয়ার, বা 3 টাকা করে পার শেয়ারে টাকা উল্লেখ করলে টাকা পার শেয়ার। এটার অ্যাকাউন্টিং কি করবেন বলেন? ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে তো অ্যাকাউন্টে ট্রিটমেন্ট হয় না স্যার।
অ্যাকাউন্টিং স্যার এটা ট্রিটমেন্ট হবে না মানে তো স্যার? এটা হবে তো স্যার। 2023 সালের 30 সেপ্টেম্বরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসবে না, স্যার তাই তো? রিপোর্ট আফটার হবে তো স্যার। স্যার ব্যালেন্সিং পিরিয়ড এটা তো যাবেন না, রিপোর্ট আফটার হ্যাঁ, ডিভিডেন্ড পেয়েবল রিটার্নিং স্যার। ইভেন্ট আফটার ওই মোমেন্টে যাবে, মানে দেখতে না হবে যে আমি ওই কিন্তু সঠিক মানে কনক্রিট অ্যান্সার পাচ্ছি না কিন্তু, মানে একটু মানে ঠিক আছে কিভাবে আসবে স্যার এটা এখানে তো ফাইন্যান্সিয়াল? ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, ডিভিডেন্ড তো আয় আমার হয়ে গেছে, তো ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড রিসিভেবল ডেবিট, আর হচ্ছে ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট। না না হয়নি। ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে তো অ্যাকাউন্টে ট্রিটমেন্ট হয় না স্যার, আমি যতটুকু জানি স্যার। তো সেটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট না হলে সেটা কিভাবে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসবে কিভাবে? কোনো আসবেই না কোনো জায়গায়। এটা যে নোটসে আসতে পারে স্যার। কিসের বিষয়ে আসবে? অ্যাবসলিউটলি মিস্টার শাহাদত ইজ কারেক্ট, যেটা অনলি শুধু নোটসে। আমি তো দেখতেছি আপনাদের মানে মানে অন্য যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে এগুলোতে আপনাদের সিগনিফিক্যান্ট পড়াশোনা করা লাগবে। বুঝতে পেরেছেন? এটা আপনাদের বইতে আছে। IS 10 ভালো করে পড়া লাগবে আপনাদের। ইভেন্টস একটা আপনাদের রিপোর্টিং একটা কনসেপ্ট আছে তাই না IS 10 অনুযায়ী? সেই ইভেন্টস আপনাদের রিপোর্টিং ডেটে অ্যাডজাস্টিং ইভেন্ট এবং নন অ্যাডজাস্টিং ইভেন্ট আছে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় আপনারা জানেন বোর্ড অফ ডিরেক্টরের মিটিং এ, রাইট? বোর্ড মিটিং এ। তাহলে ওই রিপোর্টিং ডেট থেকে শুরু করে বোর্ড মিটিং পর্যন্ত, রাইট? রিপোর্টিং ডেট থেকে শুরু করে বোর্ড মিটিং পর্যন্ত এই সময়টাকে বলা হয় হচ্ছিল ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং ডেট, কারেক্ট? এই জন্য স্যাটিসফাই দিতে হবে। ইভেন্টস আফটার রিপোর্টিং ডেটের ভিতরেই এটা ঘটছে, কিন্তু এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। কেন নন অ্যাডজাস্টিং ইভেন্ট? কারণ হচ্ছিল এই 30th of সেপ্টেম্বর হচ্ছিল রিপোর্টিং ডেট, কিন্তু এই ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় কিন্তু এই রিপোর্টিং ডেটে না, তারপরে। এটা হলো রিপোর্টিং ডেট ছিল, রাইট? কোম্পানি ডিক্লেয়ার ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড এত পার শেয়ার অ্যাট ফাইনাল ডিভিডেন্ড মানেই ওইটা 30th of সেপ্টেম্বর ডিক্লেয়ার করতে পারবেন, অবশ্যই একটা পরের বর্তীতে একটা ডেটে করবে, ধরেন আপনার 10th of অক্টোবর 2023 সালে। তার মানে কি এই ডিভিডেন্ডটা 2023 সালের 30th of সেপ্টেম্বর এন্ডে যে পিরিয়ড এন্ড, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফেসে কোথাও আসবে না। তাহলে কোথায় আসবে? নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং ডেট হিসাবে কোম্পানি এটা ডিক্লেয়ার করবে যে পার শেয়ার এত করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হচ্ছে, নোটসে দেবে, আর কোথাও আসবে না। 24 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা আসে রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট হবে, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যদি স্যার না দেয়, না দিলে স্যার অ্যাডজাস্টমেন্ট হবে না। না দিলে মানে যদি ডিক্লেয়ার করলো বা সামো কোনো ডিভিডেন্ড দিতে পারলো না, না দিলে হবে না, এটা কি বললেন আপনি? বলেন তো। লিস্টেড কোম্পানির জন্য বাধ্যবাধকতা আছে। না দিলে রিটেন আর্নিংস আসবে। কোম্পানি ডিসবার্স করতে পারে নাই, কিন্তু তাকে তো এটা তো মানে ডিভিডেন্ড অ্যালোকেশন তো দেখাইতে হবে। ধরেন কোনো কারণে ডিসবার্স করতে পারেনি, শেয়ার হোল্ডারদের দিতে পারেনি, কিছু শেয়ার হোল্ডারদের কোম্পানি দিতে পারে না, বাস্তবে দিতে পারে না, কারণ কিছু শেয়ার হোল্ডারদের আপনার দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ভুল দিছে, অনেক ধরনের বিষয় থাকে তাই না? এবং ওইটা আনক্লেম ডিভিডেন্ড হিসাবে কোম্পানি দেখায়, তাই বলে কি ওটার স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে ইসের থেকে বাদ দিবে না, রিটার্ন থেকে বাদ দিবে না? ডেফিনেটলি বাদ দেবে। কোম্পানি ডিস্ট্রিবিউশন করা এক জিনিস, যদি সে ডিস্ট্রিবিউশন না করতে পারে ওটা লাইবিলিটির ভিতর রাখবে, দ্যাটস অল, হয়ে গেল। স্যার এখন তো আনডিস্ট্রিবিউটেড গুলো স্যার আবার প্রোভাইড করে দিতে হয় সিএমএইচএফ এর মধ্যে যদি লিস্টেড হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড গুলো আপনার এটা মনে হয় জিএসটি তে দিয়ে দিতে হয় তাই না? জি স্যার। সিএমএইচএফ স্যার পরের বছর তো আমি জার্নালটা হচ্ছে ব্যাংক টু ডিভিডেন্ড ইনকাম দিব তাই না? সিম্পল। পরের বছর তো আপনার মানে এখানে দেখেন মানে এইটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে যেটা, সেটা আপনি ইনকাম, আপনার যদি শেয়ার থাকে আপনি ইনকাম হিসেবে দেখাতে পারবেন এবং কোনো এন্ট্রি দিবেন না। আর যে ডিক্লেয়ার করতেছে তার বইতে কিন্তু অবশ্যই এটা আসবে, যে ডিক্লেয়ার করতেছে তার বইতে ওই যে নোটসে আসবে, মানে
স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি তো ওই বছরে আসবে না, বাট নোটস আসবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমারও নোটস থাকবে, তারও নোটস থাকবে আসলে। আপনার নোটসে রাখা নট কম্পালসারি, যদি এটা ম্যাটেরিয়াল ফিগার হয় তাহলে রাখবেন, কারণ ম্যাটেরিয়ালটির উপর ডিপেন্ড করছে। আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তার মানে কি অবশ্যই কোম্পানি এটা ম্যাটেরিয়াল যদি হয়, ম্যাটেরিয়াল ডিসক্লোজার হয়, তখন আপনার রাখবে যে কোম্পানি এত পার্সেন্ট ডিভিডেন্ড এখানে রিসিভেবল হিসাবে, রিসিভেবল বলা যাবে না, বাট এই শেয়ারের উপর, এই ইনভেস্টমেন্টের উপর এত পার্সেন্ট ডিভিডেন্ড ক্লেম আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, যদি শেয়ার না হয়ে ডিবেঞ্চার হয় তখন কি করবেন? ডিবেঞ্চারের ক্ষেত্রে আইএফআরএস 9 বলছে আপনাকে বিজনেস মডেল ফলো করতে হবে। হোয়াট ইজ দিস বিজনেস মডেল? বিজনেস মডেলে দুইটা জিনিস আপনারা ফলো দেখবেন ভালো করে। একটা হচ্ছে বিজনেস মডেলের ক্রাইটেরিয়া। আইএফআরএস 9 বলছে যে বিজনেস মডেলের একটা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলে বিজনেস মডেলে নিতে পারবেন, নইলে বিজনেস মডেলে আসবে না। সেই বিজনেস মডেলের ক্রাইটেরিয়া হচ্ছে এসপিপিআই ক্রাইটেরিয়া। এটাকে সংক্ষেপে এসপিপিআই বলে। এর ফুল রূপ হচ্ছে solely for the payment of principal and interest। solely for the payment principal and interest, right? Solely for the payment of principal and interest। এই যে বিজনেস মডেল, solely for the payment of principal and interest। solely for the payment of principal and interest। ক্লিয়ার? তাহলে এটাকে সংক্ষেপে এসপিপিআই বলছে। ওইটা কি বিজনেস মডেল ক্রাইটেরিয়া স্যার, এসপিপিআই যেটা না? এসপিপিআই বিজনেস মডেলের ক্রাইটেরিয়া। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো বুঝতেছি না, solely for the payment of principal and interest বলতে কি বোঝায়? এমন একটা ডিবেঞ্চারে আপনি ইনভেস্ট করেছেন, ডিবেঞ্চারের তো একটা মেয়াদ থাকে তাই না? 10 ইয়ার্স, 30 ইয়ার্স, অর হোয়াট এভার, 5 ইয়ার্স, 3 ইয়ার্স, এরকম একটা মেয়াদ থাকে। ওই মেয়াদ শেষে কি হয়? প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিয়ে দেবে। কে ফেরত দেবে? যে কোম্পানি ডিবেঞ্চার কিনছেন ওই কোম্পানি। আর মেয়াদ অন্তে, অর্থাৎ সেটা কোয়ার্টারলি হতে পারে, সেমি অ্যানুয়াল হতে পারে, অ্যানুয়ালি হতে পারে, আপনি ইন্টারেস্ট পাবেন। তাহলে যদি কোনো ডিবেঞ্চারে এই ইন্টারেস্ট আর প্রিন্সিপালের বাইরে যদি কোনো কিছু না থাকে, তখন ওই ডিবেঞ্চারকে বলা হবে এসপিপিআই ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তার মানে solely for the payment of principal and interest, মানে এই ডিবেঞ্চারে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ছাড়া অন্য কিছু নাই। বাইরে কি থাকতে পারে? এর বাইরে ওই যে বাইরে থাকতে পারে, যেমন শেয়ারে কনভার্ট করার অপশন থাকতে পারে, যে ডিবেঞ্চারটাকে আপনি শেয়ারে কনভার্ট করতে পারবেন। কারেক্ট? তাহলে শেয়ারে কনভার্সনের অপশন যদি থাকে, তখন আর সেই এসপিপিআই ক্রাইটেরিয়া ফুলফিল করলো না, সে বিজনেস মডেল থেকে বেরোয় গেল। বিজনেস মডেল থেকে বেরোয় গেলে তখন ক্লাসিফিকেশন বা মেজারমেন্ট বেসিস কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে আমি কি যেটা বলছিলাম, যে এখানে যদি কোনো ইনস্ট্রুমেন্ট ডিবেঞ্চার হয় এবং সেই ডিবেঞ্চারে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, যে মেয়াদ পরে শেষে যে ডিবেঞ্চারে যারা ইনভেস্ট করবে তারা প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাবে, এবং মেয়াদ মানে পিরিয়ডিক ইন্টারেস্ট পাবে, অর্থাৎ সেটা 3 মান্থের ইন্টারেস্ট হতে পারে, 6 মান্থ পর পর হতে পারে, 1 ইয়ার পর পর হতে পারে, রাইট? তাহলে এটাকে বলা হয় হচ্ছে এসপিপিআই ক্রাইটেরিয়া ফুলফিল করছে। এইবার বিজনেস মডেলের দুটো অবজেক্টিভ আছে। বিজনেস মডেলের অবজেক্টিভ হচ্ছে হেল টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, এটা একটা অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ হচ্ছে বোথ হেল টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো অ্যান্ড ফর সেল।
হেল টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো কখন হবে? যখন আপনি যে ডিবেঞ্চারে ইনভেস্ট করছেন, আপনার ইন্টেনশনটা থাকবে ডিবেঞ্চারের যতদিন মেয়াদ আছে পুরো মেয়াদটা আপনি ধরে রাখবেন। এইটা যদি আপনার ইন্টেনশন থাকে, তাহলে আপনি বিজনেস মডেলের ফার্স্ট অবজেক্টিভটা ফুলফিল করছেন, অর্থাৎ হেল টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। তখন আপনাকে অ্যাকাউন্টিং করতে হবে অ্যামোর্টাইজ কস্ট মেথডে। ডিবেঞ্চারে যে ইনভেস্ট করছেন এটা অ্যাকাউন্টিং করবেন অ্যামোর্টাইজ কস্ট মেথডে, কারণ আপনি ডিবেঞ্চারটা পুরো মেয়াদ পর্যন্ত ধরে রাখবেন। দ্যাটস ওয়াই। আরেকটা অবজেক্টিভ আছে, এটা হলো সেকেন্ড অবজেক্টিভ, যে না আপনি পুরো মেয়াদ পর্যন্ত ধরে রাখবেন না, তার আগেই সেল করে দেওয়ার ইন্টেনশন আছে। এখন 3 মান্থ 6 মান্থ 1 ইয়ার পর্যন্ত ধরে রাখছেন বা 2 ইয়ার্স পর্যন্ত ধরে রাখছেন, এর ভিতরে যত ইন্টারেস্ট আছে সেগুলো আপনি পাচ্ছেন, বাট 4th ইয়ারে বা 3rd ইয়ারে যায় আপনি বিক্রি করে দিতে পারেন যখন আপনার টাকা প্রয়োজন হবে বা ক্যাপিটাল গেইন দেখবেন হয়েছে, মানে গেইন হয়েছে, তখন আপনি এটা সেল করে দিতে পারেন। এই ধরনের ইন্টেনশন যদি থাকে, অর্থাৎ ম্যাচুরিটি ডেটের আগেই যদি সেল করার ইন্টেনশন থাকে, তাহলে আপনাকে মেজারমেন্ট বেসিস সিলেক্ট করতে হবে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। কারেক্ট? অর্থাৎ ইনভেস্টমেন্টের ভ্যালু আপনি ব্যালেন্স শিটে দেখাবেন ওসি মানে ফেয়ার ভ্যালুতে, আর ওটার থেকে যদি কোনো গেইন হয় সেই গেইনটা ওসিআই তে নেবেন, ওই যে শেয়ারে যেরকম করেন। গট দিস পয়েন্ট? ওকে স্যার। দিস ইজ এখানে বিজনেস মডেল। পারপিচুয়াল যদি বন্ড হয় তাহলে তো এর আন্ডারে যাবে একজন না। বললেন যে স্যার পারপিচুয়াল বন্ড যদি হয়, পারপিচুয়াল বন্ড হলে তাহলে বিজনেস মডেল ই করবে না, বিজনেস মডেল থেকে সে বেরোয় যাবে। বিজনেস মডেল, কারণ নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, প্রিন্সিপাল অ্যামাউন্ট কখনোই ফেরত পাবে না, তখন সেটা ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। ক্লিয়ার? তারপর তখন কি প্রফিট আর লসে যাবে, ফেয়ার ভ্যালু প্রফিট আর লস? অবশ্যই। ওকে স্যার। ওকে, আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। স্যার এখন এখানে পারপিচুয়াল স্যার এখানে বিজনেস মডেলের বাইরে কি সবগুলোই প্রফিট আর লসে যাবে? বিজনেস মডেলের বাইরে যে সকল ডিবেঞ্চার বা বন্ড থাকবে সেগুলো অবশ্যই প্রফিট এন্ড লসে যাবে। স্যার যেমন ওই যে আগেরটা যেটা ছিল যে কনভার্সনের বিষয় ছিল, রাইট, শেয়ারে এই যে কনভার্সন দেখেন, হতে পারে। এই কনভার্টেবল বন্ড ইনটু ফিক্সড নাম্বার অফ শেয়ার, এরকম যদি কোনো ই থাকে সেটা পিএনএল এ যাবে। ইভেন এফসিপিএস এসপিপিআই ক্রাইটেরিয়া ফুলফিল, মানে এটা তো করতেছে না, মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট আছে, সাথে সাথে আরেকটা জিনিস আছে, মানে সরলি কথাটা তখন আপনার ফুলফিল করতেছে না। প্রিন্সিপাল ইন্টারেস্ট আছে, বা সাথে যদি এইভাবে থাকে যে ওকে ম্যাচ শেষে এইগুলো বন্ডগুলোকে শেয়ারে কনভার্ট করতে পারবা, তখন আপনার ক্লাসিফিকেশন হবে ফেয়ার ভ্যালু থ্রু পিএনএল। ক্লিয়ার? তা আপনারা এই আপাতত এই ক্লাসিফিকেশন মোটামুটি যদি বুঝতে পারেন, কারেক্ট, তাহলে দেখবেন এই যে এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো ইজিলি সলভ করতে পারবেন। স্যার এগুলো আমরা একদিন বাসায় প্র্যাকটিস করি স্যার। রাইট রাইট, এগুলো ইজিলি সলভ করতে পারবেন এবং বিভিন্ন ব্যাচ কোশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। আজকে আর টাইম নেই, 32টা আপনাদের আলোচনা করতে পারলাম না। নেক্সট ক্লাসে 32 বেশি সময় লাগবে না, তো 30 মিনিটস বা 40 মিনিটস লাগবে। 32 আলোচনা করলে 32টা বুঝতে পারবেন। স্যার এটা তখন রিভিউ নিলে স্যার পরে স্যার 32 স্যার যদি একটু পরে স্যার তাহলে হবে স্যার আবার। আমরা তো রাইট, দেখে আসলাম। আপনারা একটু দেখেন, বাসায় একটু দেখেন, আমি কিন্তু গত ক্লাসে বুঝলাম, বাসায় একটু দেখেন। ওকে, এগুলো এমনি ওকে সলভ স্যার। করতে পারবেন, ভেরি ইজি। I'll make you guarantee, মানে if you understand my session, of course you'd be able to solve this question without any other assistance. Okay, just follow my class, you can solve all of the self test or interactive question. It will স্যার be very ক্লাস easy to solve out. এক্সকিউজ মি স্যার, ক্লাস সিনপসিস এই স্যার যেমন মেলে যাবে যেমন না এটা 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 এই যে এই কোশ্চেনটা ধরেন,
এটা কিন্তু আমি আরবিট্রারিলি একটা কোশ্চেন বের করছি, IS 32 এর কোশ্চেন, ভেরি সিম্পল। 32 পড়ালে আপনি এটা এমনি সলভ করতে পারবেন। সোবার আই ক্যান রিমেম্বার এই কোশ্চেন একবার আসছে কোন একটা ইস্যু, কোন একটা এক্সামে আসছে। ওকে, স্যার তো কাইন্ডলি স্যার টাইম এই ইজ ক্লাস ওভার। সিনোপসিসটা কি স্যার এই মেলে দেওয়া যাবে স্যার? হ্যাঁ অফকোর্স, আরে হোয়াই নট। স্যার স্যার আজকে নেক্সট ক্লাসে কি এরপরে প্র্যাকটিস টপিক হলো। কোনটা লিস্ট করবেন আচ্ছা, নাকি? আরো কিছু আইবিএস 9 আরো কিছু একটু বাদ ছিল, সেটা হচ্ছে হলো রিক্লাসিফিকেশন হলে, অর্থাৎ একটা ইসের থেকে অনেক সময় কোম্পানি ইন্টেনশন চেঞ্জ হতে পারে, রাইট? রিক্লাসিফিকেশন হলে কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে রিক্লাসিফিকেশন আলোচনা করে তারপর আমরা IS 32টা পড়ব। ওকে, তার আগে আপনারা স্যার একটু এই যে বাসায় দেখেন। হ্যাঁ, আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের IS 32 এবং IFRS 9 এর যে রিমাইন্ডার পার্ট আছে এগুলো শেষ করে আপনাদের বিভিন্ন ব্যাচে যে কোশ্চেন গুলো আসছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে ওগুলো একটু সলভ করবেন। হ্যাঁ, ওকে, জি স্যার। দ্যাটস অল থ্যাংক ফর ইউ স্যার। টুনাইট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার।